একটু বলুন। আমার নাম মেঘলা। মেঘলা, বয়স কত? 34। 34। তো মেঘলা, 34 বছর বয়সের যে গল্পটা আপনি আজকে এখানে বলতে যাচ্ছেন, এটা আমাদের সমাজের অনেক নারীরই গল্প, কিন্তু তারা কখনো সাহস করে মুখ ফুটে বলে না। এবং আপনি আজকে সাহস করে এখানে এসেছেন, এবং নিশ্চয়ই কোনো না কোনো মেসেজ আছে যে কারণে আজকে আপনি গল্পটা বলতে চান, যেটা সম্পর্কে আমি এখন পর্যন্ত ক্লিয়ার না। কিন্তু আপনার এই গল্পটার, যেটা আমি দেখলাম, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই ভুল বা অপরাধের সঙ্গে জড়িয়ে থাকা, যাই বলি না কেন আমরা, তাই কি? আচ্ছা, তো আমরা শুরু করি, একবার ব্যাকগ্রাউন্ড থেকে আসি, ছোটবেলা থেকে আসি। ছোটবেলা থেকে মানে আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমি বুঝি, এর আগে আমার মনে নেই, আমি জানি না আচ্ছা, অবশ্য। ঠিক আছে। বাবা কি করতেন? কিছুই করে না। আচ্ছা। বাবা বেকার, ঘুরে ফিরে খায় দায়, এটাই। আমার দাদার অনেক জমি জমা ছিল, এগুলো বিক্রি করে আর খায়। একদম আমরা দেখছি ছোটবেলায় আমি যে আমার বাবা 34 মাস যাত্রী বলে, গরমের সময় একদম পার নিচের থেকে মাথা পর্যন্ত একটা চাদর টানে ঘুমাতো দুপুরটা। মানে এই জিনিসটা দেখতাম যে একদম ঘুম সুন্দর করে একটা ঘুম দিত, উঠতো, আবার উঠে চলে যাইতো, ওই চার দোকানেই থাকতো। মানে 3-4-এ পড়ি, তখন তো পড়ালেখা করতেছিলাম, তখন ভালোই। তখন আমাদের জমি জমা ছিল অনেক, ফসল টসল থেকেই আমাদের সংসার চলতো। আমাদের কেউ তো আর ছিল না চাকরিজীবী বা কোনো ছিল না। আমি এরকম দেখতেছি যে অনেক কষ্ট। আমার দাদির জীবিত ছিল তখন। তো আমি ছোটবেলায় দেখা যাচ্ছে আমি তো এত কষ্টই ছিল আমার মার, যে আমার মাও কাপড়ের অনেক কষ্ট করছে, খাবারের অনেক কষ্ট করছে, আমিও করছি। যে একটা সালোয়ার কামিজ পরছি, একটা দিয়ে অনেক 3 মাস পরা লাগছে। দেখা যাচ্ছে একটা সালোয়ার কামিজ আমার 3 মাস পর্যন্ত পরা লাগছে, তারপর আবার আর একটা সালোয়ার কামিজ আমার জন্য হয়তো বানানো হয়েছে। তা আমার মা অনেক কষ্ট করে আমারে বানাই দিছে। বোন তো আর ছিল না, আমাকেই দিছে। ছোট 2টা ভাই ছিল। এরকম হয়েছে যে খাবারের কষ্টটা বলি, যে একটু যে চাউল না থাকলে আমার মা শাক রান্না করে খাওয়াইছে, পুঁই শাক রান্না করে খাওয়াইছে। আমার মনে আছে হয়তো একবারের কথা, যে আমরা একদিন বিকালবেলা খুব কান্নাকাটি করতেছিলাম, আমার মা কান্নাকাটি করে যে পুঁই শাকটা আছে ওটা তুলে এনে রান্না করে খাওয়াচ্ছিল, যে এটা খাও, পরে ভাত রান্না করে তোমাদের খাইতে দেওয়া হবে। যাই হোক, এরকম 5 পাস করে 6-এ ভর্তি হলাম, 6 পড়লাম, তারপরে 7-এ উঠলাম। এভাবেই তো জীবন অনেক কষ্ট। তো 7-এ ওঠার আগে একটু বলি যে যখন আমি 5-6-এ পড়ি তখন সাবান কিনা, আমি সাবান চিনতাম না আসলে, আমি সাবানটা কাকে বলে এটা জানতাম না। 5-6-এ পড়া অবস্থায় জানতেন না? না, আমি তাহলে বাসায় কি মানে প্রসাধনী সামগ্রীতে সাবান ছিল না, এরকম আমি কখনো আমি চিনতামই না সাবান কাকে বলে। ও মাই গড। তো একবার খুব কান্নাকাটি করলাম একটা ঈদের সময়, যে আমাকে একটা সাবান কিনে দেওয়া হোক। আমার দাদি আমাকে আমার চুল ধুয়ে দিত মাটি দিয়ে। ও আচ্ছা, আমার দাদি ছিল জীবিত, তো আমাকে নদীতে নিয়ে যাইতো গোসল করার জন্য। আমাদের ডাঙ্গা এলাকা, পানি খুব কম থাকতো, নদী ছিল পাশে বারাসিয়া, ওখানে নিয়ে যাইতো। আমাকে বলতো যে এই মাটি দিয়ে চুল ধুয়ে দিলে তোমার চুল অনেক সুন্দর হবে। উনি ধুয়ে দিত আমার চুলগুলা মাটি দিয়ে, মানে এতটা কষ্ট। তো একবার আমি 5-এ মনে হয় না 6-এ পড়ি, তো কান্না করতেছিলাম ঈদের আগে যে আমাকে সাবান কিনে দিতে হবে, না হলে আমি ঈদের দিন গোসলই করবো না। তা আমার বাবা আমাকে 5 টাকা দিয়ে একটা কসকো সাবান নিয়ে আসে, ছোট্ট একটা কসকো সাবান এনে দেয়। আমি খুব যত্ন সহকারে সাবানটা ব্যবহার করছিলাম অনেক দিন, 15 দিনের মতো। এভাবেই জীবন কাটতেছিল খুব কষ্টের ভিতর দিয়ে। যখন পরীক্ষা আসবে 7-এর, তখন আমি বাসে আমাকে একটা লোক দেখে এবং জিজ্ঞেস করে যে তোমার নাম কি। আচ্ছা, বাসে দেখে? তখন আমি আমার নামটা বলি আর বাবার নামটা, কিন্তু আমি একটু দুষ্টু ছিলাম, মানে খুব একটু চালু ছিলাম তখন। তো আমার নামটা বললাম, এবং বাবার নাম জিজ্ঞেস করলে আমি একটু মানে থমকে গেলাম, যে বাবার নাম কেন জিজ্ঞেস করে। তো আমি কি বলবো, বাবার নামটা মিথ্যে বলবো নাকি? আবার বললাম যে বাবার নাম মানুষ মিথ্যে বলে নাকি, বাবার নামটা সঠিকই বলতে হয়, নাইলে তো কি, মানে একটু দ্বিধাদ্বন্দ্ব করে 1 মিনিট ভাইবে বললাম যে না, বাবার নাম এটা। কিন্তু আমি নামলাম আমাদের গ্রামের মাঝখানে, যেখানে আমাদের বাড়ি তার থেকে মাঝখানে নেমে গেলাম। তা উনি ওইটা ফলো করছে যে এখানে নামছে মেয়েটা। তো নামার পর উনি পরের দিন ওইখানে এসে নামছে, নাইমে জিজ্ঞেস করছে আমার বাবার নাম ধরে যে অমুকের বাড়ি কোনটা। তা ওইখানের মানুষ বলছে না, এইখানে তো তার বাড়ি না, তার বাড়ি হচ্ছে ওই পাড়া, অন্য একটা পাড়া। তা বলছে তার একটা মেয়ে আছে এই নাম। তা বলছে যে হ্যাঁ ওই পাড়া বাড়ি। তা উনি ওইখান থেকে আবার বাঁচে উঠে আমাদের এই পাশে আসছে। তখন সকাল 9টা বাজে, আমি গোসল করি, স্কুলে যাবো দেখে রেডি হচ্ছি।
এখন আমি দেখি ওই লোকটা আমাদের বাড়ি আসে, তা আমি ওই লোকটারে দেখে প্রথমত হাসি দিছি, বুঝতে পারছি যে কিছু একটা রং আছে হয়তো। ওই লোকটা আবার কালকে দেখলাম বাসের ভিতর, আজকে কেন দেখলাম যে আমার বাবার সাথে কথা বলতেছে। তখন আমার বাবা বাসায় ছিল, আচ্ছা, তো আমার বাবার সাথে কথা বলতেছে, তো আমার বিয়ের ব্যাপারে মনে হয় সম্ভবত আমার বিয়ের ব্যাপারেই কথা বললো। তা আমি তখন স্কুলে চলে গেলাম, তো ওনারা কি কথা হয়েছে তা তো আমি জানি না। যাই হোক, স্কুল থেকে আসলাম, শুনলাম যে আমাকে নাকি দেখতে আসবে ছেলে পক্ষ থেকে কালকে। তা বললো যে কালকে তো বৃহস্পতিবার, ওই দিন মনে হয় বুধবার ছিল, তো বৃহস্পতিবারের দরকার নাই, তো স্কুলে থাকবে এটা, মানে আমার কথা বললো, তো স্কুলে থাকবে, তাহলে শুক্রবারে আসে। আইসে আমাকে দেখলো, দেখার আগে আমার একটা ফুপি ছিল, উনি ওই ফুপিকে দেখে, দেখার পর তো বলে যে আমি এই মেয়েই বিয়ে করব। পরের ঘটনা জানছি যে এই মেয়েটা অনেক সুন্দর, আমি এই মেয়েই বিয়ে করব। যাই হোক, উনাকে দেখে পছন্দ করে সবাই। তারপরে যখন ওই ফুপি আমাকে নিয়ে আসে, মানে আমাকে একটা ড্রেস গোলাপি কালার, আমার মনে আছে, গোলাপি একটা ড্রেস, একটা পন্স পরা ছিল আমার, আমাকে নিয়ে আইসে পরে আমার ভাসুর দেখে বললো না না, ওই মেয়ে অনেক বয়স্ক, ওই মেয়ের দরকার নাই, এইটাই নিব আমরা। যাই হোক, এভাবে দেখে চলে গেল। ওই দিন আবার সকালে আসছে ওরা, 8টা-9টা বাজে, তখনই আইসে সারাদিন আমাদের বাড়ি ছিল। তো উনি হচ্ছে যার সাথে আমার বিয়ে হবে, উনি একটু বাইরে ওয়াশরুম না বলতে মানে বাইরে গেছিল, তো বাইরে থেকে হাইটে আসতেছিল। হাইটে আসা দেখে আমার মা সে দেখে বলতেছিল যে ছেলেটা কিন্তু আমার পছন্দ হয় নাই। আচ্ছা, আমার বাবাকে বললো যে দেখো, তুমি যে মেয়েটাকে বিয়ে দিবা নিয়ে বসায় রাখছো সন্ধ্যা পর্যন্ত, দেখে চলে যাইতো, তারপর কিছু বলতে, কিন্তু এই যে বসায় রাখলে সন্ধ্যা পর্যন্ত, তো ছেলেটা দেখে কিন্তু আমার ভালো লাগলো না। তো আমি ভিতরে দেখলাম যে আমার আব্বা আর আমার মা ঝগড়াঝাটি করতেছে, মানে একটু কথা কাটাকাটি করতেছে, যে তোমার সব সময় খালি খুদ দরাদরি। বললো যে না, একটু বয়স্ক মনে হয় ছেলেটার হচ্ছে পাটা মনে হয় খোড়া, এটা বললো, একদম ডাইরেক্ট বললো যে পা খোড়া, মানে হাঁটতে পারে না, এরকম মনে হলো। এই জন্যই এত সময় বসেছিল, ওঠে নাই। তো এই ছেলের সাথে মেয়ে দেওয়ার দরকার নাই, বা দিব না, আমার মেয়ে নিয়ে আমি দরকার হলে বাবার বাড়ি চলে যাবো। আচ্ছা, আমার বাবা খুব রাগারাগি করলো, বললো যে এত কথা বলো না, মানে ওদের টাকা পয়সা আছে, অনেক চাকরিজীবী ছেলে টেলে আছে, বিসিএস কেডার অফিসার আছে ফ্যামিলিতে, অনেক ভালো ভালো। এটা দেখেই মানুষ তো খালি ছেলে দেখে বিয়ে হয় না, আশেপাশে একটু দেখতে হয়, তাই কথাবার্তা বললো। যাই হোক, ওরা চলে গেল। তো এটা নিয়ে খুব গ্যাঞ্জাম চলতেছিল। তো আমাদের বাড়ির থেকে সবাই দেখতে যাবে আমার হাজবেন্ডদের বাড়ি, তো গেল আমার দাদা টাদা, মানে মুরব্বী যারা, এরা গেল 12-13 জন। একদম ছোট বাচ্চা টাচ্চা কাউকে নিল না আর কি, 15 বছরের নিচে কাউকে নেয়নি, তারও উপরে কাউকে নেয়নি, 20 বছর বয়সেও কাউকে নেওয়া হয়নি, শুধুই একদম মুরব্বী 12-13 জন লোক গেল দেখার জন্য। তারা সবাই সম্মতি দিল যে হ্যাঁ চলে, মানে ওই বংশীয় দিক দিয়ে এবং টাকা পয়সা আমার বাবার থেকে, ওই যে আমার বাবা তো গরিব, বংশীয় দিক দিয়ে টাকা পয়সা এসে শান্তিতে থাকবে মেয়েটাই, এই হিসাবে চলে। সামনে সবে বরাত আসে, সবে বরাতের ভিতরে আমার বিয়ে হয়ে যায়, 15 দিনের ভিতরে আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা, তো আপনি কি বুঝতে পারছিলেন ওই সময়টাতে বিয়ে মানে কি? আমি আসলে যখন আমার বিয়ে ঠিক হয়ে যায়, একদম দিন পড়ে যায়, দেখা দেখির ভিতর আমি অতটা বুঝতাম না, হাসি খুশি ছিলাম, কোনো কিছুই না। কিন্তু যখন দিন পড়ে যায়, তখন আমার মা ছিল না, রাগারাগি করে আমার নানা বাড়িতে চলে যায়। চলে গেলে যখন বিয়ের দিন আবার একটা শুক্রবারের দিন পড়লো, তা আমি গেলাম আনার জন্য আমার মাকে, যে মা আমাকে তো বিয়ে দিয়ে দিচ্ছে, তাই তুমি কেন আসবা না? তো বললো যে আমার তো এই ছেলে পছন্দ না, তুমি তোমার বাবাকে নিয়ে তোমাদের বিয়ের শাদী, তোমার দাদি আছে জীবিত, যাও তোমরা বিয়ে শাদী করো, পরে আমি আসবো। তা আমি অনেক কান্নাকাটি করলাম যে আসো। যাই হোক, আমি মনে হয় এখন কি বলবো, আমার মনে হয় খুশি ছিলাম আমি। আপনি আসলে বুঝিনি খুশি কি, দুঃখ কি, আর কষ্ট কি? হ্যাঁ, আমি কখনো বুঝিনি যে আসলে ওইখানে গেলে আমার এটাই মনে হচ্ছিল যে অনেক বড় লোক, একটু আমার অনুভূতিটা বলি, যে একটু বড় লোক, তাহলে তো ভালোই, সবকিছু তো সুন্দরী, তো এখান থেকে ওখানে গেলে তো ভালোই থাকবো। আমি তো আসলে স্বামী স্ত্রী এটা ভাবিনি, আমি মনে করছি এই ফ্যামিলির থেকে ওই ফ্যামিলিতে গেলে, যেহেতু বলতেছে এত সুন্দর ঘর দরজা বাড়ি গাড়ি আছে, সবকিছু আছে, ব্যবসা করে ছেলে, অনেক টাকা আছে, তাহলে তো আমি যা চাইবো তাই পাবো। তো বিয়ের 2 দিন 3 দিন পর বিয়ে হয়ে গেল। যাই হোক, আমাকে আমার বাবার বাড়ি রাখা হলো, নিল না। তো বিয়ের মনে হয় 2-3 দিন পরেই বা পরের দিন, আমার ভালো মনে নেই, অনেক দিন আগের কথা, তো সামনে রমজান, একবারে ঈদেই আসলো। আসে পরে আমাকে নিয়ে গেল এখান থেকে। তো আমি খুব খুশি, একটা ভ্যান গাড়ি নিয়ে আসলো,
তাতে আসলো হচ্ছে বর হলো আমার ননদের একটা ছেলের 4 বছর বয়স, একটা মেয়ের মনে হয় 7 বছর বয়স, আর একটা দেবর তখন আমার সাথে ক্লাস 7-এ পড়ে, আর একটা ননদ 5-এ পড়ে, আর একটা ননদ হচ্ছে একটু বড়। এরকম 4-5 জন পিচ্চি পাচ্চা এসে একটা ভ্যানে আমাকে নিয়ে গেল। আমি তো কান্নাও করলাম না, খুব খুশিতেই চলে গেলাম। অবশ্য আমাকে এখনো ওরা খেপায় যে একটু কান্নাও করনি কোনোদিন, এত খুশিতে চলে আসে। বুঝলে না কান্না করবেন, বুঝেনি তো নি আসলে কি হচ্ছে। আসলে সত্যি এটাই। আর আমি চলে আসলাম এখানে, আইসে আমি তো খুব খুশিতেই আছি, এখানেও খুশিতেই আছি। তো যাই হোক, ওই সময় 1 মাস পর না 2 মাস পর, আমি ভালো জানি না, আমার মনে নেই এতদিনের কথা, তখন আমার বাচ্চা কনসেপ্ট করে। তখন আপনার বয়স কত? তখন বিয়ের 1 বছর, ক্লাস 7-এ পড়বে একটা বাচ্চার বয়স 12 বছর সর্বোচ্চ। তখন মনে হয় 12 না 13 বছর। তখন আলটিমেটলি আপনি যখন বাচ্চা হলো তখন 14 বছর বয়স, 14 হয়ে গেছে। চিন্তা করেন অবস্থা। হ্যাঁ, তারপর? তবুও আমি তো খুশি, ভালোই বাচ্চা হবে, তো এটা নিয়ে ভালোই শ্বশুর বাড়ি আছি। আমার শাশুড়ি শুধু এক, আমার শ্বশুর নেই। তো আমি শ্বশুর বাড়ি যখন আমার বাচ্চা কনসেপ্ট করে 4 মাস হয়ে যায়, তখন হচ্ছে আমি একদম কন্টিনিউ শ্বশুর বাড়ি থাকা শুরু করলাম। আচ্ছা। এখন আর বাবার বাড়ি যাওয়াটা খুব কমই যাইতাম। ওই বাচ্চা কনসেপ্ট করার পর কিছু খাইতে পারতাম না, শুধু শুকনো মরিচ আর ভাত খাইতাম, খাইতে পারতাম না। আচ্ছা। 1 বছর পরে আমাদের একটা দোকান হয়, এখানে আমরা চলে আসি। এর মাঝখানে তো ভালোই একটু বুঝতাম না, ভালোই কাটলো। তো যখন আসলাম, তখন আসার পরে এক আপা ছিল, ওই আপা গল্প করতো তার স্বামী স্ত্রীর বিষয় নিয়ে। তো স্বামী স্ত্রীর বিষয় নিয়ে গল্প করে ওটা আমি শুনতাম, শুনতে শুনতে মানে আমার মাথাটা এমন হইলো যে আমি একটু জিজ্ঞেস করি আমার হাজবেন্ডকে যে তাহলে আমাদের বিষয়গুলো কি। আচ্ছা। তো একদিন আমি জিজ্ঞেস করলাম যে আসলে এটা তো ঠিক না। তো দেখলাম চুপ থাকে, কথা বলে না। এটা সংসার কত বছর হওয়ার পরে? 6 বছর। 6 বছর গেছে, আপনি আসলে কিছুই বুঝতেন না বিষয়টার। এর মধ্যে একটা বাচ্চা চলে এসছে, একটা বিষয় আপনি আপনার প্রতিবেশী কারো কাছ থেকে জেনেছেন, জানার পরে মনে হয়েছে যে আপনার হাজবেন্ডের ভেতরে বা আপনাদের যে কনজুগাল রিলেশনশিপ, মানে আপনাদের যে স্বামী স্ত্রী সম্পর্ক, সেটা 8-10টা স্বাভাবিক সম্পর্কের মতো না। এবং সেই জায়গাটা থেকে আপনি আপনার হাজবেন্ডকে কোশ্চেন করেছেন যে তাহলে এটা কি। তো মানে এটা যদি আপনার কানে না আসতো পাড়ার প্রতিবেশীর কাছ থেকে, তাহলে আলটিমেটলি আপনি জীবনে হয়তো কোনোদিন বুঝতেও পারতেন না যে এটা একটা সমস্যা, মানে আপনাদের মধ্যে যেটা আছে। আমার কাছে তাই মনে হয় যে উনি তো কখনো বুঝতামই না, মনে হয় যে এটা কোনো সমস্যা হতে পারে। তারপর জিজ্ঞেস করার পরে ওনার রিপ্লাই কি ছিল? উনি চুপ থাকতো, সব সময় চুপ, কথাই বলতো না। তো এত টাকা ইনকাম করতো, ওগুলো নিয়ে বাবা মা ভাই বোন নিয়েই চলতো, আমাদের প্রতি এত গুরুত্ব দিত না। আমি আর আমার মেয়েটা নিয়ে যে আমরা বাসা নিয়ে থাকতাম, এখানেও কোনো ই নাই। দেখা যাচ্ছে রাত 12টার পরে বাসায় ফিরতেছে, আসতেছে না বাসায়, 12টার পর ফিরতেছে। তারপরে দেখা যাচ্ছে যে বাজারটা আমাদের যদি কিছু বলতেছি যে একটা কিছু কিনে দাও, একদম না, দিবানি না বলতো না, অবশ্য বলতো দিবানি, কিন্তু ওই দিবানি পর্যন্ত, এরপর আর কখনো দেয়া হতো না, মানে দিচ্ছেই না এরকম। যদি আমাদের প্রয়োজনীয় কাপড় চোপড় লাগবে বা বাচ্চার কিছু, দিবানি পরে, এখন তার কি, এখন যাও, এরকম করে বলতো। যে আমি বাজার আনতে গেছি ওর দোকানে, বলতো যাও পরে আসো, এখন না, এরকম করতো। তাই এই একটা আসলো মাথার ভিতর যে এরকম করে, তো যা চলে যাবো এখান থেকে, থাকবো না। তো এটা নিয়ে যখন এখানে আসলাম আমি বাসা নিয়ে, তখন কিন্তু আমার হাজবেন্ড গায়ে হাত তোলা শুরু করলো। আচ্ছা। এখানে আসার পরে ওই যেগুলো নিয়ে চাহিদা বেড়ে গেল, এটা চা সেটা চা, বাজার ঘাট চাওয়া, তখন কিন্তু গায়ে হাত তুলতাম। মাঝে মাঝে এমন হতো যে আমার গায়ে নীল দাগ হয়ে যাইতো। আমার মেয়ে খুব কান্না করতো যে এরকম মানুষকে মারে, মানে ছোট ছিল ওটা, এরকম ডলে দিত, বলতো ব্যথা লাগতেছে আম্মু, ছোট ছিল, নীল হয়ে যাইতো, মানে আমার গাটা দেখা যাইতো যে মার দিছে। এখন কেন দিত সেটাও আমি জানতাম না অনেক সময়, যে একটা বাজারের কথা বললেই এরকম মারে। তো খুব রাগ হইতো যে আমি চলে যাব, বাবার বাড়ি যাইতাম। তো বাবার বাড়ি গেলে আমার মা বলতো যে না, স্বামীর থেকে হলো আসতে হয় না, স্বামী হচ্ছে অনেক জিনিস, স্বামী খুশি না থাকলে ভেস্তে যাওয়া যায় না, বা শান্তি হয় না, মানুষ বিকে করে খায়, এটা যাও। তো আমি সকালে গেলে বিকালেই আমাকে পৌঁছে দিত যে যাও চলে এখনই। আবার আমি চলে আসতাম এখানে, এরকম কিছুদিন কাটলো। তারপরে যাই হোক, ওই আপার ওই কথা শুনে এখন আমার মাথায় আসলো যে যা, এখন আমি একটা প্রেম করব। আমার মাথায় এরকম আসলো
আমি আচ্ছা। কিছুতেই ওখান থেকে বেরোতে আপনার হাজবেন্ডকে যখন জিজ্ঞেস করলেন তখন আপনার হাজবেন্ড কি বললো? কিছু বলতো না, চুপ থাকতো। আচ্ছা, তখন আপনার মনে হলো যে আপনি একটা প্রেম করবেন। আচ্ছা, আর ওই যে বাজারঘাট সবকিছু সমস্যা মিলে যে এটা কথা বললাম, একবার বললাম যে তাহলে চলো যাই একটু ডাক্তার দেখাই, যদি ডাক্তার বলে যে কখনো সুস্থ হবে না তাহলে আমার কোনো অবজেকশন নাই, আমি কিছু বলবো না। যদি ডাক্তার বলে যে না এটা সুস্থ হবার না, কিন্তু যদি সুস্থ হয় ওষুধ খাইলে তাহলে খাও, যেহেতু টাকা আছে। তার টাকা ছিল, এটা আমার ছিল, মানে আমার ভিতরে এটা অভিযোগ ছিল যে টাকা আছে যেহেতু কিছু টাকা খরচ করো, কিন্তু সে আর নারাজ, কোনো টাকাই সে খরচ করবে না, মানে ডাক্তারই সে দেখাবে না। অর্থাৎ আমি জানছি যে সে ডাক্তার দেখাইয়েই বিয়ে করছে। আচ্ছা, ডাক্তার কি বলেছে? ডাক্তার দেখাইয়েই বিয়ে করছে। ডাক্তার বলছে যে আপনি দ্রুত বিয়ে করে ফেলেন, না হলে আপনার আরো সমস্যা হবে, যা কখনোই ভালো হওয়া সম্ভব না। ওকে ওকে, যে কারণে সে এরকম বিয়েটা নীরব করেছে। থাকে। এবং আরেকটা বড় বিষয় যেটা হচ্ছে যে এইরকম একটা পরিবার, ওনার তো মোটামুটি সম্পদশালী ছিলেন আপনাদের তুলনায়, এবং এত ছোট একটা বাচ্চাকে তার বিয়ে করার প্রশ্নই ওঠে না। আপনার সাথে আপনার হাজবেন্ডের বয়সের পার্থক্য কত? 19 বছর। ক্যান ইউ ইভেন ইমাজিন গাইস, 19 বছরের ছোট একটা বাচ্চাকে, সে ক্লাস 7-এ পড়ুয়া একটা বাচ্চাকে বিয়ে করেছে। সো ইট ওয়াজ এ প্ল্যান, যাতে করে বাচ্চা এই ধরনের সম্পর্কে নাই, বাচ্চা কিছুই বুঝবে না, এবং তার যে ফিজিক্যাল মানে ডেফিসিট বলবো না, ফিজিক্যাল প্রবলেম যেটা আছে সেটা যাতে করে সে না বুঝে। এবং এটা খুব টেকনিক্যালি উনি খুব সুন্দরভাবে এটাকে মেনটেন করেছেন। ফরচুনেটলি আর আনফরচুনেটলি যাই বলি না কেন, এই ভদ্রমহিলা সংসার করার 6 বছর 7 বছর পরে গিয়ে সে বুঝতে পেরেছে, তাও অন্যের প্রতিবেশীর কোন এক ভদ্রমহিলার কথা শুনে, মানে তাদের মধ্যে যেসব বিষয় নিয়ে যখন 4-5 জন মহিলা একসঙ্গে আলাপ আলোচনা করতেন, ডিসকাশন করতেন, ওই সময়টাতে উনি বুঝতে পারেন যে কি রে, ব্যাপারগুলো তো আমাদের মধ্যে এরকম না। তো সামহাও এটা নিয়ে তার হাজবেন্ডকে যখন তিনি চার্জ করেছেন তখন হাজবেন্ড সাইলেন্স ছিল। শুধু এটাই সমস্যা ছিল না, ওনার কথা অনুযায়ী আরো যে সমস্যাগুলো, সেটা হচ্ছে যে যেভাবে টেক কেয়ার করা উচিত, উনি প্রচুর পয়সা কামাতেন, সেভাবে টেক কেয়ার তিনি করতেন না। আচ্ছা, তারপরে আপনি নিজে থেকে একটা ডিসিশন নিয়ে ফেললেন যে না আমি প্রেম করব। প্রেম তো আসলে করবো এরকম বা করবো এরকম একটা প্ল্যান করে হয় না, এটা মানুষের জীবনে আসে, কিন্তু আপনি প্ল্যান করছিলেন যে না আমার একটা প্রেম করা উচিত। যাই হোক, তারপর মানে আমাকে খুব মারে আর এবং শ্বশুর বাড়ি নিয়ে যায়, যাই হোক একটা কারণে নিয়ে যায় মারে আমাকে। আমরা যেখানে বাসায় ভাড়া থাকি সেখান থেকে আমার শ্বশুর বাড়ি আমাকে নিয়ে যাওয়া হয় ডাইকে, নিয়ে যায় ওখানে যায় আমাকে আমার ভাসুর বলে যে এই কথাটা কে বলছে তোমাকে, সেটা বলে একটা কথা ছিল, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম না দেখে ওরা ওই ভাসুর দাঁড়ায় থাকে এবং আমার হাজবেন্ড আমাকে খুব মারে। তো মারলে ওই দিন আমাকে যখন নিয়ে আসে আমাদের বাসার থেকে, সেদিন আমার বাচ্চা দুইটা আমার বাসায় ছিল এবং আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি পথেই ভাবতেছিলাম যে আমার কপালে আজকে কষ্ট আছে, কিন্তু যদি এরকম কিছু হয় বিনা অপরাধে আমাকে যদি মারে তাহলে আমি আর এই দুটা নাম থাকবে না। আমার হাজবেন্ড আর আমার নামটা মনে মনে ভাবে বললাম যে এই দুটা নাম পাশাপাশি থাকবে না, এর সাথে এই নাম দুইটা ডিলেট হয়ে যাবে, কিন্তু একটা নাম পাশাপাশি বসবে। তো যাই হোক ওখানে যে এরকম কিছুই ঘটলো। তারপরে তো আইসে ভাবতে শুরু করলাম যে আমি এমন একটা ছেলের সাথে রিলেশন করব যে সে গুন্ডা হবে, মানে যাতে করে আপনি প্রতিশোধ নিতে পারেন। হ্যাঁ, আমি প্রতিশোধ বলতে আমি যদি বলি যে ওকে মাইরে ফেলো, যাতে মাইরে ফেলে আমাকে নিয়ে যাইতে পারে, মানে সে খুব ক্ষমতাশালী হোক, এরকম ভাবতাম যে আমি যা বলবো সে তাই শুনবে। আমাকে নিয়ে গেলে আমার হাজবেন্ডরা তো অনেক প্রভাবশালী, মানে ক্ষমতার দিক দিয়ে টাকার দিক দিয়ে না থাকলেও যাতে এইটা সে ট্যাকেল দিতে পারে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমি সবসময় যে কথাটা বলি আপনাদেরকে সেটা হলো প্রত্যেকটা অপরাধ কিংবা ভুলের পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে, এবং এই কারণ ছাড়া কখনোই ভুল বা অপরাধের জন্ম হয় না। যেমন ধরুন ভদ্রমহিলা এখন গল্পের যে জায়গাটিতে আছে সেই জায়গাটি থেকে যদি একটা টার্ন নেয় এরকম ভাবে যে না একসময় সে এরকম একটা সম্পর্ক করলো এবং তার হাজবেন্ডকে মেরে ফেললো। আমরা গণমাধ্যমে, পত্রপত্রিকায়, মিডিয়াতে যেসব জিনিস আমরা দেখি যে একটা ঘটনা একেবারে যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন সেটা চলে আসে। যেমন ধরেন কিছুদিন আগে এরকম একটা খবর আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একজন ভদ্রমহিলাকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, এবং সে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে জবানবন্দি দিয়েছে যে সে তার হাজবেন্ডকে ঠান্ডা মাথায় খুন করেছে, খুন করে ওয়ার্ড্রয়ারে রেখে দিয়েছিল 6 দিন বা 7 দিন। এখন এইটা ডিরেক্টলি যখন একটা পত্রপত্রিকা বা মিডিয়াতে চলে আসে তখন আপনি শুধু এটুকুই জানেন কি করেছে, মহিলাটা তার হাজবেন্ডকে খুন করেছে এবং মহিলা দেখা যাচ্ছে কানতে কানতে সেটা সে একটা স্টেটমেন্ট দিচ্ছে কি যে আমি আমার হাজবেন্ডকে খুন করেছি, খুন করে তাকে একেবারে ড্রয়ারে রেখে আমি অফিসে করেছি। ভদ্রমহিলা গার্মেন্টসে কাজ করে, অফিস করে এসে 2 দিন যাচ্ছে সে অফিস করেছে, তারপরে গিয়ে এসে ধরা পড়েছে। তো আপনি তখন মহিলাটাকে কি ভাববেন? নিঃসন্দেহে খারাপ ভাবেন। ইনফ্যাক্ট এটা খারাপ কাজ, ভয়ঙ্করতম খারাপ কাজ, অপরাধ করেছে সে, শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু যখন আপনি স্টোরিতে যাবেন, বিহাইন্ড দ্য স্টোরিতে যাবেন, আপনি হয়তো এই যে এইরকম যদি একটা স্টোরি থাকে যে গায়ে হাত তুলেছে,
6-7 বছর ক্লাস 6-7 পড়া অবস্থায় তাকে বিয়ে করেছে এবং বিয়ে করে তাকে 6-7 বছর ফিজিক্যালি টর্চার করেছে এবং এক পর্যায়ে গিয়ে যখন সবকিছু সে জানতে পেরেছে তখন আলটিমেটলি তাকে কিভাবে দমানো যায় সেজন্য পাশবিক নির্যাতন করছে এবং তারপরে এরকম একটা ঘটনা ঘটে গেছে। সো আমি সবসময় বলি যে রেজাল্ট দেখে কখনোই উত্তেজিত হওয়া উচিত না বা একটা ডিসিশন নিয়ে ফেলা উচিত না যাতে করে আরেকটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সবসময় বিহাইন্ড দ্য স্টোরিতে যাওয়া উচিত, আমি মনে করি এটা। হ্যাঁ, ডেফিনেটলি আইন নিজের হাতে তুলে নিলে তো সেক্ষেত্রে নিজের শাস্তি পেতেই হবে এবং সেক্ষেত্রে কেউই রেহাই পায় না। যাই হোক, বলেন তারপর কি হলো? এগুলো ভাবতেছি, মানে ভাবতে তো আর সময় লাগবে, সম্পর্ক হইতেও তো সময় লাগে, এরকম তো খুব প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ মানে আমার এখান থেকে বেরোইতে হবে, এটাই ছিল যে আমি তো আমার বাবা মার কাছে যাচ্ছি। ওরা তো ওই যে আমার হাজবেন্ডের টাকায় কিন্তু আমার বাবার বাড়ি চলছে। এখানে আর একটু বলি যে আমার যেই 3টা ভাই এরা তো বড় হয়ে গেল আস্তে আস্তে। তো ওই যে আমার বাবা তো কাজ করে না কিছু, তো আমার হাজবেন্ড আবার আমার মাকে খুব হাত করছে, মানে এখান থেকে কিছু টাকা পয়সা ওখানে দেয় যেটা একটু সংসার চলে, হয়তো মাসে 2-3 হাজার বা 5 হাজার টাকা দিলো, দিয়ে তাদের একটু চলতেছে। এই জন্য হচ্ছে আমার হাজবেন্ডের সাপোর্ট নিত। আচ্ছা, মানে আপনার সাপোর্ট নিত না? আপনার না, কখনোই আমার সাপোর্ট তো তারা কখনো নেয়নি বা নেয় না। সব সময় বলে যে ও ভালো মেয়ে না, ও ভালো না, ও ভালো না, এরকম করে বলে। পরে এসে দেখা যাচ্ছে আমার আবার একটা বাচ্চা কনসেপ্ট করলো, তো সেখানে আমার একটা ছেলে হয়। আচ্ছা, তো ছেলে হওয়ার পরে আমার হাজবেন্ড আবার এই সময় ছেলের যখন 5-7 মাস বয়স, তো তখন আমার হাজবেন্ড আবার পাগল হয়ে যায়, মানে ব্রেন শর্ট হয়ে যায় ওর। আচ্ছা, তো 9 মাস থাকে একটানা এইভাবে পাগল অবস্থায়। তো আমি ছোট বাচ্চা নিয়ে ওনাকে খুব কষ্ট করে সুস্থ করে তুলি, 9 মাস পর্যন্ত লাগে। উনি তখন হচ্ছে পুলিশ দেখলে ভয় পাইতো বা আর্মি দেখলে ভয় পাইতো। এটা যাই হোক, এরকম করে আমি সুস্থ করে আবার দোকানে ফিরাই আনি। ওখানে আমি খুব শক্তভাবে দাঁড়াই। তখন থেকে আমি একটু বাইরে বেরোনো শুরু হয়ে গেল, রাস্তাঘাটে, বাজার টাজারে। আর আমার ছেলেটা দেখার পরে আমার হাজবেন্ড আবার একটু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তখন ছেলে হওয়ার পরে খুব বাজার টাজার আর কষ্ট টষ্ট দিত না, খাওয়া দাওয়ার তখন থেকে বাজারটা চাইলেই দিত, ওগুলো খুবই করতো, টেক কেয়ার করা শুরু করলো। তখন আবার একটু হলো, কিন্তু আমার মনের ভিতর ওটাই হয় যে আমি ভালো একটা ছেলে পেলে সম্পর্ক করে এখান থেকে চলে যাব। এটা কিন্তু আমি ভুলিনি, মনে মনে রাইখেই দিছি। তো এইভাবে আরো কিছুদিন চলে যায়, যার পরে আমার হাজবেন্ডও সুস্থ হইলো। আর আমারও আবার একটা টিউমার হয় পেটে, সেটার অপারেশন হয়, আমিও সুস্থ হই। যাই হোক, আমার ছেলে মেয়ে দুইজনই মানে লেখাপড়া, মানে ছেলের বয়স 3 বছর হয়ে যায়, লেখাপড়া করানোর মতো সময় এসে যায়। তো মেয়ে হচ্ছে তখন 3তে পড়ে মনে হয় মেয়েটা। তখন আমাদের এই বাসার পাশে এক বাসায় একটা ছেলে আসে। ছেলেটা হাফেজ 30 পাড়ার, আর এসএসসি পরীক্ষা দেবে বোধ হয় তখন। তো আসে ও পড়াতো, আরবি পড়াতো, পাশে আর 2-3টা বাচ্চাকে পড়াতো। তাই ওই ভাবি আমাকে একদিন ডাইকে বললো যে ভাবি আপনার মেয়েকে পড়াবেন, তো তার ছেলে আরবি পড়ায়, তো কোরআন শরীফটা তাড়াতাড়ি শিখে যাবে, তো পড়ান। বললাম আচ্ছা ঠিক আছে, কখন পড়ায়? বিকালে। বললাম ঠিক আছে, কালকের থেকে পড়বে। তা ও বলে দিল ছেলেটাকে, আর আমার মেয়েটাকেও আমি দিয়ে আসলাম। আচ্ছা, তো মেয়ে পড়তে যায় দেখে ছেলেও বলে যে আমিও যাব, ও পড়তে যায়। একদিন ওই ছেলে নাক ধরে হচ্ছে টান দিছে এরকম, ওই ছেলেটা যে পড়ায় টান দিলে নাকটা মনে হচ্ছে ভাঙে গেছে এরকম। তো আমি পরের দিন দেখে বললাম নাকে কি হয়েছে? তো বললো কি হুজুর আমার নাক ধরে টান দিছে, তাই এরকম হয়ে গেছে। তা আমি তখন হচ্ছে যাই বলি যে আপনি যে নাকটা ধরে এরকম টান দিলেন, দেখেন তো কি হয়েছে। আমি তো বুঝতে পারিনি, ওর ওরকম ফর্সা মানুষ, সেই জন্য ও নাকটা এরকম লাল হয়ে গেছে। আচ্ছা, এই প্রথমই কথা। তারপরে যাই হোক, ও ওখানে পড়াচ্ছে। ওই ভাবির হাজবেন্ড হচ্ছে চাকরি করে, দুপুরি বাসায় আসে, তো 4-5টা বাচ্চা চিল্লাচিল্লি ইনার একটু ডিস্টার্ব হয়। তা আমাকে একদিন বললো যে ভাবি আপনাদের ঘর তো ফাঁকা থাকে, কেউ থাকে না, তা আপনার ঘরে যদি ও পড়ায় তাহলে একটু ভালো হয়। আপনার ভাই তো এসে একটু দুপুরে ঘুমাইতে পারে না, শুইতে পারে না, ওরা বাচ্চারা পড়ে, অত 4-5টা বাচ্চা চিল্লাচিল্লি। আমি বললাম ঠিক আছে, কোরআন শরীফ পড়বে তো পড়াক। তো আমাদের বাসায় নিয়ে আসলাম, যে আমাদের বাসায় বসে বসে পড়াতো। তখন তো ওই ছেলেটা হচ্ছে যেহেতু হাফেজ, তো 18-19 বছর বয়স। তো একেবারে ছোট না যে 14-15 বছরে এসএসসি দিচ্ছে তা না,
18-19 বছরই বয়স তখন। তো আমরা আবার মাঝে মাঝে শ্বশুর বাড়ি যাইতাম, কাছাকাছি যেহেতু শ্বশুর বাড়িতে, ছেলেটা ওই অনেক দূর থেকে আসতো পড়াইতে, আমাদের ঘরে তালা দেয়া দেখে আবার ফিরে যাইতো। তো একদিন বললো যে আপনি তো থাকেন না বাসায়, তো ফোন নম্বরটা দিয়ে যান অথবা আমারটা নিয়ে যান, যা হইলে বললে আমি আর আসবো না আপনাদের এখানে। আগের থেকে বললেন যে আমরা বাসায় থাকবো না, তাহলে চলে গেলাম, আসলাম না। তো আমি আইসে এত দূর হাইটে ফিরে যাই তালা দেয়া দেখে। বললাম ঠিকই তো, এরকম তো ভালো হয়, বলে দিলাম যে আইসেন না, আজকে আমরা বাসায় থাকবো না। তখন হচ্ছে ফোন নম্বরটা নেওয়া হলো। আচ্ছা। তো তখন আমার ছেলের বয়স তো 3 বছর হয়ে গেছে, ছেলে স্কুলে দিব এরকম টাইম। তা একদিন আমাদের ওইখানে খুব বড় সড়ো মেলা হয়, সেই মেলার জন্য আমরা যাচ্ছিলাম, কিন্তু আমি আর যাইতে যাইতে যেটা ফোন দিব মনে ছিল না। আচ্ছা। তো আমি যাইয়ে সন্ধ্যার সময় ফোনটা দেই নাম্বারে যে হুজুর আমরা তো চলে আসছি, মনে নেই আপনাকে বলে আসতি, আমরা তো 2-3 দিন থাকবো। তা বললো আমি তো দুপুরে গেছিলাম, আপনাদের তালা দিয়া দেখছি। বলছি হ্যাঁ আমার মনে ছিল না, আপনাকে একটু বলে আসবো। ওকে। তারপরের দিন 10টার দিকে আবার ফোন দিয়েছে ছেলেটা, বলতেছে যে আপনারা কখন আসবেন। বললাম আজকে তো আসবো না। আবার 4-5 মিনিটের মতো কথা হইলো। আবার বিকালে ফোন দিছে, কেন আসবেন না, চলে আসেন। বললাম না আজকে তো বিকাল হয়ে গেছে, আজকে আসবো না, কালকে আসবো। তো পরের দিন সকালবেলা একদম ঘুম থেকে উঠলেই ফোন দিছে যে এখনই চলে আইসেন কিন্তু। তো আমরা তো সেদিন চলেই আসবো। আসার পর এরকম ফোনে কথা বলাটা আস্তে আস্তে শুরু হলো এই ছেলেটার সঙ্গে? হ্যাঁ। আচ্ছা। কথা বলতে বলতে তো এই ফোন দেয়, আমাদের বাসায়ও তো 2-3 ঘন্টা থাকে পড়ায়, টাইমটা দুপুর থেকে বিকাল পর্যন্ত থাকে। আবার বিকালে চলে যাচ্ছে, যাওয়ার পর আবার ফোন দিচ্ছে, কি করতেছেন। দিতাম যে কি ব্যাপার ফোন, তো কথা বললে কি হয় এরকম। যাই হোক আস্তে আস্তে আগালাম যে ঠিক আছে, তো একটু দুষ্টামি করি, কথা বলতেছে যখন। কিন্তু আমার মনের ভিতর আছে যে আমি তো এরকম ছেলের সাথে কথা বলবো না, ফাজলেমি করি, ফোন যেহেতু দিচ্ছে একটু কথা বলি। কিন্তু আমি যখন এরকম ছেলে পাবো যে গুন্ডা মস্তান টাইপের, তখন আমি তার সাথে রিলেশন করব, যাই হোক এরকম পলাবো। তো এর সাথে কথা বলতেছি বলি, তো 1 মাস পর বাদ দিয়ে দেবো, এরকম মনে হইলো তখন যে 1 মাস পর বাদ দিয়ে দেবো কথা বলা। তো আমি 1 মাস কথা বললাম, রেগুলার প্রতিদিন কথা হইতো, সন্ধ্যার পর 1-1.5 ঘন্টা, তারপরে দিনে 2-3 বার। কি বলতেন 1-1.5 ঘন্টা একটা অচেনা অপরিচিত মানুষ? জানি না কি কথা হইতো, এরকম 1-1.5 ঘন্টা কথা হইতো। যাই হোক 1 মাস পর যখন ভাবলাম যে এটা তো ভালো না, যেহেতু আমি বিবাহিত, আমি বললাম যে আমি তো বিবাহিত আর তুমি ছোট মানুষ, এটা ঠিক না। আপনার চেয়ে ছোট ছিল বয়সে? হ্যাঁ আমার থেকে একটু ছোট ছিল। একটু বলতে কত বছরের ছোট? 6 বছরের। 6 বছর, এটা একটু না ভালোই ছোট। হ্যাঁ। তারপরে বললাম যে না কথা বলো না, তুমি ছোট মানুষ আর আমি তো বিবাহিত, যাই হোক কথা বলার দরকার নাই। কিন্তু সে বলল যে না, কথা না বললে বাঁচবো না, তো মরে যাব। ওকে। সে জানতো যে আপনি তার চেয়ে বয়সে বড়? হ্যাঁ, বাচ্চা 2টা আমাদের বাসায় আসতো, পড়াইতো তো। না ঠিক আছে, কিন্তু বয়সে বড়টা তো জানতো। হ্যাঁ। তারপরে তো বললাম না এটা কি বলো, এরকম কি সম্ভব নাকি কথা বলা। ওকে আপনি করে বলতো? হ্যাঁ তখন আপনি করে বলতো। হ্যাঁ। 3 মাস যখন কথা বলা হয়, 3 মাস পরে তা মানে কি আমাদের ফান করতেন, ফাজলামো করতেন? মানে কথার মধ্যে ফাজলামো করা, এই যে ও যে বললো না বললে মরে যাবো মুখ টমুক, এগুলো কি ফান করে বলেছে, মজা করেছে? না, কখনো এরকম মজা করে বলেনি। ঘুমের ট্যাবলেট খাবো এটা সেটা সিরিয়াসলি বলতো। আরে আপনি কি তাকে কোনো প্রকার লাই দিয়েছিলেন, মানে সুযোগ দিচ্ছিলেন যে কোনোভাবেই হোক আপনার প্রতি এরকম কোনো সুযোগ কি দিচ্ছিলেন? এরকম বুঝিনি এরকম সুযোগ, কিন্তু ভালো লাগতো। আচ্ছা, কথা বলতে ভালো লাগতো, ঠিক আছে, বলেন। দেখতেও ভালো লাগতো। ওকে। এবং আপনার যে ভালো লাগতো এটা কি ও বুঝতো? হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে। ওর জায়গা থেকে যেভাবে ফলিং হওয়ার কথা সেভাবেই হয়েছে। তারপর 3 মাস পর কথা বলার, আমাদের ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, গানের অনুষ্ঠান, ঢাকা থেকে অনেক শিল্পী টিল্পী গেছিল। অবশ্য সেদিন প্রথম বলল যে এখানে যাওয়া যাবে না, যেহেতু ও হুজুর, মানে ও তো হাফেজ ছিল 30 পাড়ার। তো আমি একটু যেহেতু এরকম সাজুগুজু করতাম, এগুলো থেকে শুরু করলো যে না এরকম সাজা যাবে না, বোরখা পরে চলতে হবে বা মুখ টুক ঢাকতে হবে, পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে। তো নামাজে ফুল ফিট চলে আসলাম, 5 ওয়াক্ত নামাজ পড়া। তো পর্দা করতে হবে, পর্দার জন্য খুবই দিল যে পর্দা করতে হবে, মুখ খুলে কারো সামনে যাওয়া যাবে না কোনো ছেলে মানুষের, আর ওইখানে গানে তো যাওয়াই যাবে না এবং বাচ্চাদেরও যাইতে দেওয়া যাবে না। বললাম ছোট বাচ্চা, এত বড় অনুষ্ঠান, সবাই তো চলে যাচ্ছে, নিয়ে যাক। তা পাশের এক ভাবি এসে বললো যে ভাবি যাবেন না? বললাম যাবো তো, আমি তো একটু কাজ করব, তো যাবো একটু পরে, আপনি বাবুদের নিয়ে যান। তা ওই ভাবি দুজনেই নিয়ে গেল, ছেলে এবং মেয়েকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওরা ওইখানে দেখতেছে অনুষ্ঠান, কিন্তু ও ছেলেটা আমাদের বাসায় আসলো তো দেখার জন্য যে আমি গেছি কিনা।
কোন ছেলেটা? যে ছেলেটা পড়ায়? হ্যাঁ, যে ছেলেটা পড়ায়, ওই ছেলেটা আমাদের বাসায় আসলো। আসার পরে দেখলো যে আমি কাজ করতেছি, যাইনি। তো আমাদের ঘরে আসলো, তখন ওই পাড়ার মানে কেউই বাচ্ছিল না, সবাই গেছিল, শুধু আমি যাইনি। মানে মোটামুটি পাড়া ফাঁকা, ঘর ফাঁকা। আপনার হাজবেন্ড দিনের বেলা কোথায় থাকতো? দোকানে, দোকানে বিজনেসের কাজে ব্যস্ত থাকতো। হ্যাঁ, আমাদের দোকান আছে, তো সকাল 8টায় চলে যায় আর রাত 11টায় আসে। এর মাঝখানে কোনো খোঁজ খবর নাই? না, আসতো না। এটা কি আপনার এই যে ছেলেটা পড়াতো বাড়িতে, এও জানতো বিষয়টা? হ্যাঁ। তারপরে আসলো, বসলো, তো কথা বলতেছিলাম আমরা ঘরের ভিতরেই। তো প্রথম জড়াই ধরলাম আমি, মানে বসে আছে এমনি, যাই জড়াই ধরলাম 3 মাস পর কথা বলার। তারপরে তো ও মাথা নিচু করে বসে আছে, ভয় পাচ্ছিলাম আমিও। তারপরে ও বলল যে ঠিক আছে, তুমি যাবা না ওখানে গান শুনতে, ওটা ভালো জিনিস না, তুমি থাকো, তাহলে আমি চলে যাই। তো ও চলে গেল। চলে যাওয়ার পরে এরকম তো 1 বছর কথা হইলো আমাদের। এইরকম বাসায় যাওয়া আসা? হ্যাঁ, তো প্রতিদিন আসে ও পড়াইতে, ওটাই। তাই ছাড়া এমনি হয়তো কখনো আসলে আমি শুয়ে আছি, হয়তো আমার পায়ে হাত দিল, পাটা একটু হাত দিল, এরকম হয়তো আমার মাথায় হাত দিল বা আমার চুলে একটু হাত দিল, এরকমই হাত দিত। মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আপনারা কি দুজনকে ভালোবেসে ফেললেন, নাকি এটা অন্য কোনো ধরনের সম্পর্ক ছিল? না, দুজনকে ভালোবেসে ফেললাম। মানে এরকম হইলো যে আমি তো কান্না করতাম আর বলতাম যে এরকম এরকম, আমি তো ভাবছি যে আমি এরকম একটা ছেলেকে ভালোবাসবো, আমি তো থাকবো না এখানে। তা ও বলতো যে ঠিক আছে, আমি তোমাকে ওখান থেকে নিয়ে যাব, আর রাখবো না ওখানে, মানে আমার একটু সময় দাও, আমি নিয়ে যাব। এরকমই কথা চলতো। মানে আপনার এই অতীত জীবন সম্পর্কে বা আপনার সংসার জীবন সম্পর্কে আপনি তাকে বলতেন, শেয়ার করতেন? বলতাম। তারপরে তো এরকম 1 বছর কথা হলো, ও ম্যাট্রিক পাশ করলো। এখন ওদের বাসার থেকে তো ওকে বলে যে চাকরি বাকরি করো, তো বসে থাকা যাবে না। তো একবার ঢাকায় আসতো, কান্নাকাটি করতো, আমি থাকতে পারি না, তোমাকে থুয়ে থাকতে পারি না, এরকম বলতো। তারপরে যখন এরকম কিছু হয়, তখন আমি কখনো তো কোনো ছেলের সাথে এইভাবে মিশিনি। আমার ক্লাস 7 থেকে বিয়ে হয়ে যায়, আমি তো আমার হাজবেন্ডের সাথেই থাকতাম একসাথে এখানে বাসায়। তো এরকম কিছুর পরে আমি ভাবলাম যে এরকম আবার পৃথিবীতে কিছু আছে, এত সুন্দর মানুষ হইতে পারে, এত ভালো লাগা থাকতে পারে, বা এত মানুষকে এত ভালোবাসতে পারে, এরকম আরো বেশি কনফিডেন্সের সাথে হয়ে গেলাম যে না, এটাই তো সবকিছু, এরকমই তো সব, এটা কি। তো আমি তখন মনে মনে ভাবলাম যে যাই হোক, ধরেই রাখবো সারা জীবন, কখনোই আর ছাড়ে যাব না। তো অনেক কান্নাকাটি করলাম, কথা বললাম, বললো যে চিন্তা করো না, আমি শুধুই তোমার, অন্য কারো না। আবার কথাবার্তা বলা শুরু, কথা বলতে বলতে এরকম তো মনে করেন 3 বছর হয়ে যায়। 3 বছর পর একটা বিয়ের অনুষ্ঠান থাকে, ও যায় সেখানে। যাওয়ার পরে বলে যে আমি তো একটা বিয়ের অনুষ্ঠানে আসছি, ফোন দিয়ে, তুমি কি এখানে আসবা? তো বললাম ঠিক আছে, আমি রান্না টান্না করি, তারপর রেডি হইলে তুমি নিয়ে যাও। তারপর আমি রান্না শেষ করে আমি তো আমার বাচ্চাদের রাইখে সবকিছু বুঝাই দিয়ে তো বললাম যে ঠিক আছে তোমরা থাকো, আমি যাবো আর আসবো। আমাকে মোটরসাইকেলে নিয়ে যায়। নিয়ে গেলে আমার হাজবেন্ড বাসায় আসে 12টার দিকে, আমি মনে হয় 11টার দিক বেরোই, বা 10:30 11টা এরকম বাজে। তো 12টা বা 12:30টায় আমার হাজবেন্ড বাসায় আসে। তখন আইসে মানে আমাকে দেখে না, ওদের দুজনকে দেখে যে ওরা দুজন বাসায় একা আছে, আমি নেই। তো তখনই ওই ছেলেটাদের, আপনার 2 বাচ্চাকে দেখে। হ্যাঁ, তখনই ওই ছেলেটাদের বাসায় যায়, মানে কিছুই জানে না বা কোনো কিছুই না, কিন্তু আমাকে দেখতো আশেপাশের মানুষ। আমি ফোনে সারাক্ষণ কথা বলতাম, যে খালা টালা যাদের বলতাম, ভাবি টাবি, ওরা বলতো তোর তো কান নষ্ট হয়ে যাবে, তুই ফোনে কথা বলিস এইভাবে, তোর কান নষ্ট হয়ে যাবে। তো ওইটা বুঝতো যে আমি ফোনে কারোর সাথে কথা বলি। কিন্তু আমার হাজবেন্ড একবারে ডাইরেক্ট ওদের বাসায় যায় বলে যে আপনার ছেলে আমার বউ নিয়ে চলে গেছে, আরো 10 লক্ষ টাকা নিয়ে গেছে, আমার বউ নিয়ে আসেন, আমার 2টা বাচ্চা রাইখে নিয়ে চলে গেছে। এর আগ পর্যন্ত কি এই ছেলেকে নিয়ে আপনার সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? আপনার হাজবেন্ডের কোনো কিছু কথাবার্তা হয়নি? কোনো হাজবেন্ড বললেন মানে কারোরই কোনো কথাই হয় নাই। আপনার হাজবেন্ড এই ছেলেটাকে সন্দেহ করে, এরকম কোন আচরণ দেখিয়েছে? না, ও তো কখনো দেখেইনি যে ও কখন বাসায় আসে আর কখন যায়। আপনার বাড়ির আশেপাশে কেউ কি সন্দেহ করতো এই ছেলেটাকে নিয়ে? এই ছেলেটাকে নিয়ে সন্দেহ করতো, যে ফোনে কথা বলতাম এটাই সন্দেহ করতো, যে ফোনে কথা বলে। ফোনে কার সঙ্গে কথা বলে সেটা কি জানতো? সেটা কেউ জানতো না। তারপরে ধাম করে গিয়ে সে ওই বাড়িতে গিয়ে বলে যে আপনার ছেলে নিয়ে চলে গেছে। এখন হ্যাঁ, ও ওদের বাড়ি গেছে, যাইয়ে ওর বোন আছে। বাড়ি কতদূর ছিল আপনাদের এখান থেকে? আমাদের থেকে অল্প একটু দূর, কতটুকু বলবো, 1/2 কিলো।
হাফ হাফ কিলো? কিলোর থেকেও কম। আচ্ছা, হেঁটে যাওয়া গেলে কতক্ষণ লাগে? 5 টাকা রিক্সা ভাড়া বা Okay, ভ্যান ভাড়া 5 ঠিক টাকা, আছে, কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি একদম। তো যাই বলে, আর আমি তো সত্যি সত্যি ওর কাছেই ছিলাম, যেহেতু ওই বিয়ের অনুষ্ঠানে। তা ওর বোন হচ্ছে ফোন দিয়ে ওকে বলে যে তুই যে ওকে নিয়ে গেছিস, এখানে তোর হাজবেন্ডটাই সেই দেখ কি করতেছে, ও যদি তোর কাছে থাকে তাহলে ওকে পৌঁছে দি তাড়াতাড়ি, না হলে কিন্তু ঝামেলা করবে। ওই যে ক্ষমতা, সেই ক্ষমতা দেখাচ্ছে। ও আমাকে মোটর সাইকেলে আমার মামা বাড়ি দিয়ে আসে, আমাকে প্রশ্ন করতে থাকে যে আমি কোথায় তোমাকে দিলে ব্যাপারটা ঠান্ডা হবে। তো আমি ভাবলাম যে তাহলে আমার মামা বাড়ি যদি তুমি দিয়ে যাও, তাহলে আমি বলবো যে আমি তো মামা বাড়ি আসছিলাম, তাহলে হয়তো ব্যাপারটা একটু মেনটেন হবে। তো আসলাম মামা বাড়ি দিয়ে, ও মোটরসাইকেল টান দিয়ে তো আমাদের বাসার এখানে আইসে আমার হাজবেন্ডের দোকানেই সরাসরি আসছে, আইসে কথা বলছে, আপনি এরকম যাই বলছেন, আপনি আমি ওকে নিয়ে গেছি, কই আমি তো নিয়ে জানি, আমি তো বাসায়, আর আপনার ওয়াইফ কোথায় গেছে আপনি খুঁজে দেখেন, এরকম কিছু বলতেছিল। তখন হচ্ছে আমাদের রিলেশন 2-3 বছর হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি যে মামা বাড়ি আমাকে নামাই দিল, ওর বাড়িও খোঁজ অনেক হয়ে গেছে, ফোনে তো সবার কাছে জানাজানি হয়ে গেছে, আমাকে পাওয়া যাচ্ছে না, চলে গেছি আমি এরকম। তা ওই মামিরে বললাম, আমার মামিরে, যে মামি এরকম তো করছে, তাহলে আমাকে কিভাবে পৌঁছে দিয়ে আসবেন, আসেন, আমার তো ভয় করতেছে। তারপর বললো তুই সত্যি কথা বলতো, তুই কোথায় ছিলি? তা আমি সত্যি বললাম যে ওর সাথেই ছিলাম, ওই ছেলেটার সাথে ছিলাম, এরকম একটা ছেলের সাথে কথা বলি, ছেলেটা কিন্তু অনেক সুন্দর দেখতে, আর আমি কিন্তু ওর সাথে চলে যাব। ওই মামিকে বললাম আমি কিন্তু ওকে বিয়ে করব, এটা একটু সময় লাগবে ওর চাকরির জন্য, তাই তুমি আমাকে যেভাবে পারো ঘরে দিয়ে আসো। তখন মামির কাছে ডিসক্লোজ করলেন? হ্যাঁ হ্যাঁ বললাম। তো ওই মামি আমার একটা মামাতো ভাইকে ডাইকে বললো যে এই ঘটনা। তা ওই মামাতো ভাই বললো যে তাহলে ছেলেটাকে ডাকতো, তোকে দিয়ে আসার আগে ছেলেটাকে দেখি, যে আসলে ছেলেটা তোর কথা মতো যদি সুন্দর হয়, ভালো হয় ছেলেটা, তাহলে আমরাই তোর এর থেকে বের করব, মানে এখানে ডিভোর্স আর ওইখানে বিয়ে দিয়ে দেবো, এরকম কথা হলো। আমি ফোন দেওয়ার সাথে ও আবার চলে আসলো আমার মামা বাড়িতে। তা আসার পর বলল যে কেন আসবো? তা আমি বললাম যে তোমাকে দেখতে চাচ্ছে, যদি কথাটা যেহেতু এরকম হয়েছে যে চলে গেছে, তাহলে ওরা যদি দেখে তোমাকে ভালো লাগে, তা বলছে তাহলে এখানে এরকম কিছু হবে যে ওখান থেকে ডিভোর্স, আর এখানে আমার 2-3 মাস অপেক্ষা করার পর তোমার সাথে আমার বিয়ে হবে, ওরা বলতেছে। তা ও রাজি হলো, ও চলে গেল ওখানে। কি করতো তখন ও তখন কিছু করতো না। বয়স কত তখন ছিল ওর? এসএসসি পাশ করছে মাত্র, 19। চিন্তা করেন অবস্থা। ওকে, তারপরে ও যাওয়ার পরে মানে আমার ছোট ভাই ওই আমার মামার বাড়িতে একটা মোটরসাইকেল নিয়ে গেছে। ও যাওয়ার পরে কথা হলো, আমার মামার সাথে কথা হলো, বললো যে পছন্দ করো? তা বললো যে হ্যাঁ। তাহলে কি করবা? বললো যে আপনি যেটা বলেন। মামা বললো তাই কি করবো, আমি কি বলবো তোমারে, ও তো একজনের বউ। তা বললো ঠিক আছে, ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করেন, তারপরে এটা মিউচুয়াল হলে আমি ওকে বিয়ে করব, নিয়ে যাব এখান থেকে, আপনার টেনশন নাই। তারপরে ওইভাবে কথা সেটেল হয়ে ওকে বললো যে তাহলে ঠিক আছে, আমি ওকে উঠাই দিয়ে আসি বাসে। পাশেই রাস্তা, হাইওয়ে নিয়ে গেছে, কিন্তু আমাকে ফোন দিয়ে বলতেছে এখানে কিছু লোক আমাকে আটকে রাখছে, তুমি একটু আসো। তো আমি, ছেলেটা আমাকে ফোন দিয়ে বললো যে আমাকে তো এখানে আটকে রাখছে, তুমি একটু আসো, দেখো আমাকে তো বাসে উঠতে দিচ্ছে না, আমাকে যাইতেই দিচ্ছে না। এখন বলে তোমার হাজবেন্ড কাকে কাকে নিয়ে আসতেছে, এখানে তো ঝামেলা। তো আমি দৌড়ে গেলাম, আমার মামি, ওই মামিটাও গেল সাথে, দুজনে দৌড়াই গেলাম। যাই দেখলাম যে আমার ছোট ভাই, মানে আমার ছোট ভাই আপন ছোট ভাই ওখানে দাঁড়ায় আছে, অনেক লোকজন, মানে বিশৃঙ্খল খুবই, কি হচ্ছে, ওকে মারতে যাচ্ছে, তুই একজনের বউকে নিয়ে আসছিস হ্যান ত্যান। তাও বলতেছে না আমি তো নিয়ে আসিনি, আমাকে তো ডাইকে আনা হয়েছে, এরকম বলতেছে। ও যাই হোক, পরে আমি যাই দেখলাম যে খুব চিল্লাচিল্লি হচ্ছে। তা আমি আমার ওই ছোট ভাইয়ের 2 পা জড়ায় ধরলাম, বললাম যে ভাই সাইরে দে, ওকে চলে যাইতে দে, তারপর যা বলিস আমাকে বলিস বা এইভাবে বলিস যে তোর ভাইয়া যদি আসে তুই বলতে পারবি যে আমার বোনের নামে এরকম একটা মিথ্যে অপবাদ দিচ্ছেন, কেউ তো ছিল না, নিয়ে যান আপনি, এইভাবে দিয়ে দিস, আমি আর জীবনে কখনো কথাও বলবো না ওর সাথে। কিন্তু ওরা তা শুনলো না। আমি বললাম যে সাইরে দে, আমি আর কথা বলবো না, যা তোদেরকে তোরা যেভাবে বলিস সেভাবে হবে, কিন্তু ওকে যাইতে দে। দিল না, যেতে দিল না, ওরা আটকেই রাখলো। রাখার পরে তখন আমার ফোনটা কাইরে নিয়ে গেল, বাড়ির পর নিয়ে আসলো। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনার যে ছেলেটার সঙ্গে সম্পর্ক, ও তো আপনার হাজবেন্ডের দোকানে গিয়ে দেখা করে আসছে অলরেডি, তারপরে যে আবার আমি ফোন দিয়ে আনছি। আচ্ছা, ওই একই দিনে ঘটনাগুলো ঘটে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো আপনি ফোন দিয়ে আনার পথে এটা আপনার ভাইয়ের হাতে পড়লো কিভাবে ওই ছেলেটা? জানি না, ওই আমার মামাতো ভাই বললো যে আমি ওকে আগাই দিয়ে আসি, উঠাই দিয়ে আসি, বাচ্চা ও তো চিনবে না। ও এখানে এসে আপনার সঙ্গে দেখাও করেছে? হ্যাঁ, দেখা করে যে কথা হয়েছে, কথা হয়ে তারপরে চলে গেছে, যাওয়ার পরে ধরা পড়ছে। হ্যাঁ, যাওয়ার পরে রাস্তায় যখন, তখন আপনি আপনার মামাতো ভাইয়ের এখানে?
হ্যাঁ মামা বাড়ি। আচ্ছা, আমাকে তো মামা বাড়ি নামাই দিচ্ছে। ওকে ফাইন, তারপর তো বাড়ির পান নিয়ে আসলো, খুব মারামারি, আমাকেও খুব গালাগালি করলো। এটা কে করছে? আপনার ভাই? ভাই, চাচি ছিল সাথে, তারপরে আমার হাজবেন্ডের সাথে আরো লোকজন ছিল। মানে ভাইয়ের সাথে মোটামুটি ছিল। একবারে আউটব্রাস্ট হয়ে গেল হ্যাঁ, এলাকায়, সব তখন একদম সার্কুলার হয়ে গেল। চিচি করার মতো অবস্থা। আপনার বাচ্চার তখন বয়স কত? দুইটার? বড়জন 4-এ পড়ে আর ছোটজন 4-5-এ পড়ে মনে হয়। ছোটজন তো নার্সারিতে পড়ে। তার মানে ছোটজন কিছুটা হয়তো বুঝবে না, কিন্তু বড়জন মোটামুটি বোঝার বয়স। খুবই দুঃখজনক আসলে। যাই হোক, তারপর আমার বাবার বাড়ি নিয়ে আসা হলো। আমার মামা বাড়ির থেকে নিয়ে এসে ওখানে খুব মারামারি ধরাধরি হইলো। তো খুব হাতে পায়ে ধরলাম যে মারামারির দরকার নাই, ঠিক আছে যা বলবে সেটাই শুনবো, ছেড়ে দাও। তারপরে ওরকম করতে করতে রাত হয়ে গেল। রাত্রে ওখানে আমরা থাকলাম সবাই, ও ছেলেটাও থাকলো, ওকেও ছাড়লো না। পরের দিন আমার হাজবেন্ড আমাকে এবং ওই ছেলেটাকে নিয়ে আসলো বলমারিতে, মানে আমাদের যেখানে আমরা ভাড়া থাকি। আপনার হাজবেন্ড নিয়ে আসলো ছেলেটাকে এবং আপনাকে, দুইজনকে? হ্যাঁ। প্ল্যান কি ছিল? দুজনকে নিয়ে কোথায় কি করবে? কিছুই না, ওকে ছেড়ে দিল, ওর বাসায় নামাই দিল গাড়ির থেকে, আর আমাকে নিয়ে বাসায় চলে আসলো। আচ্ছা, ইন্টারেস্টিং। তো বাসায় আসার পর আমার তো ফোন টোন কাইরে নিয়ে গেছে, তখন মামা বাড়ির থেকে ফোন টোন নেই। হ্যাঁ, না কিন্তু যখন লোকজনের মধ্যে ধরে এই পেটাপিটিটা হচ্ছে, তখন ওই ছেলেটা কি বলতেছিল? তার মাঝখানে বললো যে ও তো চুপ একদম, ওকে তো যে পাচ্ছে সেই মারতে যাচ্ছে, থাবড়াথাবড়ি মানে মারতে যাচ্ছে। ওর এলাকার লোকজন, ওর বাড়ির লোকজন কেউ নাই। ওর এলাকায় ওর চাচাকে বলছিল, ওর চাচা তো হতভম্ব, ওর চাচা খুব ভালো নাম করা লোক। তারপর নিয়ে আসলো যখন, পরের দিন, সেদিন তো সকালবেলা আমি বাসায় কাজ করলাম। পরের দিনকে থেকে হলো এরকম শুরু হলো আইসে বলা যে চলে গেলে, বাইরে চলে গেলে, 10 লক্ষ টাকা নিয়ে গেলে, এত সোনা নিয়ে গেলে। তো আমার এতটাই রাগ হচ্ছিল তখন যে এটা কি বলে 10 লক্ষ টাকা, 10 টাকাই তো কোনোদিন দেয়নি, তো 10 লক্ষ টাকা কি করে নিয়ে গেলাম। মানে শুধু এটাই আমার তখন রাগ হচ্ছিল যে আমি 10 লক্ষ টাকা কোথায় পাইলাম। আর বলতো যে আমি মানে তখন 2টা ব্লাউজ বানাইছি, বলে কি 2টা বানাইছি, তা মানে 100টা ব্লাউজ বানাইছি। এটা আমাকে এতটাই করলো যে 100টা ব্লাউজ বানাচ্ছি। তাই একজন এসে বললো যে 100টা ব্লাউজ বানাই নিয়ে গেছো আর 10 লক্ষ টাকা নিয়ে গেছো, এরকম বলতেছে, সোনা টোনা সব নিয়ে গেছো। তো খুব খারাপ লাগলো যে যা বলছে তো থাকবোই না এখানে, আর থাকবো না। তখন আবার ফোন টোন নাই কাছে যে একটু যোগাযোগ করব। 5 দিন চলে গেল এরকম কথা শুনতে শুনতে। আমি তো খুব হয়ে গেলাম যে এত কথা আর শুনতে ভাল লাগতেছে না। পরে আমার মেয়েটাকে পাঠালাম ওদের বাসায়, মানে ওদের ওইখানে, বললাম যে যাও তো তুমি দেখা করে আসো গে কি করে। তা ও গেল, ও তখন মাদ্রাসায় পড়তো, মনে হয় ক্লাস 6-এ পড়ে। গেছে, যায় দেখে কি খুব জ্বর, খুবই জ্বর, যে মারামারি করছে, অত চিল্লাচিল্লি করছে, ভয় পেয়ে গেছে, খুব জ্বর, শুয়ে আছে। তা ওকে ও যায় যখন ওইখানে দাঁড়াইছে, তাই জানালা দিয়ে দেখছে যে রাস্তায় ও দাঁড়ানো, তো বুঝতে পারছে। তা ও একটা ফোন, ওর একটা ফোন ছিল ঘরে, ওর ছোট্ট ফোন, ওই ফোনটা ওকে দিয়ে বলছে তোমার আম্মুকে দিবা, লুকায় কেউ যেন না দেখে। তা একটা ফোন আর একটা সিম ঢুকায় দিয়ে দিল। তো আমারও খুব রাগ হচ্ছিল এরকম করে বলে। তখন আইসে, এর আগে তো একটু যাই হোক সম্পর্ক ছিল, ওই রকমের গভীর সম্পর্ক ছিল না। তখন হয়তো যদি একটু সহানুভূতি দেখাইলে মনে হয় বাদ হয়ে যাইতো, বা কথা বলা, ওই যে 5 দিন বলিনি, আস্তে আস্তে ঠিক হয়ে যাইতো। কিন্তু ও ফোনটা দিল, আর ও তো ছেলে মানুষ, হয়তো মনে মনে ভাবছে যে আমাকে মারলো এইভাবে, যা কিছু একটা করবোই। তারপরে ফোনটা দিল, তো লুকায় লুকায় কথা বলতাম। তারপরের থেকে তো সব আরো বেশি হইলো, যা এখান থেকে এখানে আর থাকবো না, ওরকম 10 লক্ষ টাকা নিয়েই পলাবো। ওর থেকে কিছুদিনই করবো, 10 লাখ টাকা যখন হবে তখন নিয়েই পলাবো, তো 2-1 বছর বা থাকবো, এই করবো। কিন্তু তখন থেকে একদম কন্টিনিউ কথা এমন ভাবে শুরু হলো যে আমি অ্যাডিক্টেড হয়ে গেলাম, যে আমি এখন আর 1 সেকেন্ডও ওকে ছাড়া থাকতে পারি না। তখন থেকে আমার হাজবেন্ডের সাথে আমি টোটালে 3 বছর একটানা শুধু হাই হ্যালো কথা, যেমন এমনই একটানা 3 বছর একই ছাদের নিচেই থাইকে, কি বলবো, কখনো সে আমার দিকে একটু ফিরেও তাকায়নি। এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, আপনারা জাজমেন্টে যাবেন না। কার জাজমেন্টে যাবেন না? আজকে যিনি গেস্ট তাকে জাজমেন্টে নেবেন না, তার জীবনের ঘটনা এগুলো আমরা প্রচার করছি কি কারণে, যাতে করে আর অন্য মানুষের জীবনটা এরকম না হয়। ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখবেন সেটা আপনার ব্যক্তি স্বাধীনতার বিষয়। একই ঘটনাকে 100 জন মানুষ 100 রকম ভাবে দেখতে পারেন। তবে আমরা উৎসাহ দিচ্ছি আপনাকে ওনাকে জাজমেন্টে না নেওয়ার, কারণ ওনার জীবনে যেটা ঘটেছে সেটার পেছনে যুক্তি ছিল। আপনার জীবনে যাতে না ঘটে সেজন্যই
এই ঘটনাকে সামনে নিয়ে আসা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে একজন মানুষের সংসারে যাওয়া, প্রাপ্তবয়স্ক শব্দটা এই কারণে বলছি, শুধু বয়স বাড়া না, জ্ঞানের দিক থেকে প্রাপ্তবয়স্ক হওয়া, শরীর বা প্রকৃতিগতভাবে যে প্রাপ্তবয়স্ক ব্যাপার আসে সেগুলো হওয়া, তারপরে একটা মানুষের সংসারে গিয়ে সেটাকে মানিয়ে নেয়। কিন্তু একটা জিনিস দেখেন, ওর ক্লাস 7-এ থাকতে বিয়ে হয়েছে এবং উনি বুঝেই না বিয়ে কি, সেরকম সময় একটা বিয়ে হয়ে গেল, সাবালক হওয়ার বিষয়টাও বিয়ের পরে, এবং তারপরে সংসার জীবনে গিয়ে কিছু জায়গায় ডেফিসিয়েন্সি পেয়েছে, সেগুলো মানুষের কাছ থেকে জানার পরে, তারপর একটা ছেলের সাথে ইনভলভ হওয়া, সেখানে গিয়ে এগুলো তার বয়ঃসন্ধিকালে ঘটনাগুলো ঘটছে। সুতরাং একটা মানুষকে যদি আপনি ওইটা চিন্তা করেন যে একটা ঘরে থেকে সে আরেকজনের সাথে প্রেম করছে বা অন্যান্য বিষয়গুলো করছে, হ্যাঁ অবশ্যই এটা অযৌক্তিক, অন্যায়, কিন্তু এটাও মানতে হবে যে সে যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে বা তার যে বয়স, সেই জায়গাটা থেকে এগুলা তার জায়গাটা থেকে প্রাসঙ্গিক ছিল নাকি অপ্রাসঙ্গিক ছিল। ভাবনার জায়গাগুলোকে একটু ইলাবোরেটলি রাখেন, সবসময় একটা স্কেলে কাউকে মাইপেন না, এবং মূল কথা হচ্ছে মাইপেনই না, কারণ এটা তার জীবনে ঘটেছে, প্রচার হচ্ছে এই কারণে যাতে আপনার জীবনে না ঘটে। সুতরাং ওইখান থেকে ঘটনাগুলোকে দেখার চেষ্টা করেন। আর আনফর্চুনেটলি আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা অন্যান্য জায়গাগুলোতে বলেন, যখন কোনো একটা ঘটনা ঘটে সবাই পণ্ডিত হয়ে যায়, সবাই জ্ঞান দেওয়া শুরু করে, মনে হয় যে একেবারে ফেরেস্তার মতো, কার জীবনে কোনো কিছু ঘটেনি, গালি গালাজ থেকে শুরু করে তার দিকে আঙ্গুল তোলা থেকে শুরু করে সবকিছু। আরে ভাই, এই আঙ্গুলটা ওপর দিকে মানে সামনের দিকে না দিয়ে আঙ্গুলটা নিচের দিকে দিলে জীবনটা অনেক বেশি সহজ হয়, সুন্দর হয়, এবং এই জন্যই মূলত এনারা আসেন কষ্ট করে, যাতে করে আপনারা ভুলটা না করেন। তো আপনার হাজবেন্ড নিশ্চয়ই বুঝতো যে এই সময়টাতে আপনি এই ছেলেটার প্রতি অনেক বেশি ডেভোটেড, কথা বলতেছেন তার সঙ্গে, এটা কি বুঝতো সে? না, মানে আর বুঝতো না যে কথা হয়। আচ্ছা, এটা আপনি গোপন করতেন? হ্যাঁ, আচ্ছা। ফোনটা আমি সাইলেন্টই থাকতো সবসময়, আমি মাঝে মাঝে এসে দেখতাম, যখন দেখতাম যে একটা কল আসছে, ও ছাড়া তো আর কেউ দেবে না কল ফোনে, তো যখন দেখতাম যে একটা কল আসছে তখন আশেপাশে দেখতাম যে কেউ আছে কিনা, মানে জায়গা খুঁজে গোপন ভাবে তাকে ফোন করতেন। আচ্ছা, তো আপনি যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ছেলেটার সঙ্গে আপনি সংসার করবেন, তাহলে তো সময় নিচ্ছিলেন কেন? ওই যে ওর দিক দিয়ে ও তো কিছু করে না। ও কিছু করে না, আর আমার তো 2টা বাচ্চা, যেহেতু আমি মেয়েটার হাতের দিকে তাকাইয়ে দেখতাম যে এই হাত দিয়ে আমি যদি একে রাইখে যাই তাহলে নিশ্চয়ই কেউ একে কারো কাছে দেবে, কারণ আমার হাজবেন্ড তো দ্বিতীয়বার বিয়ে করবে না, যেহেতু সে তো অসুস্থ, সে তো বিয়ে করবেই না, তো মেয়েটা কারো কাছে দিয়ে দেবে যে কেউ পালুক, ফুপি বা চাচি। তো আমার এটাই ভয় করতো যে ওই হাত দিয়ে পাতিল মাজাবে, এটাই আমি এখন বললাম যে আমার শুধু এটাই মনে হইতো যে পাতিল মাজবে। যাই হোক, তখনকার ছোট বয়স ছিল, কম বয়স ছিল, মানে বুদ্ধি কম ছিল, মনে হইতো ওই হাত দিয়ে থালি বাটি বা পাতিল টাতিল মাজাবে, একটা পাতিল মাজতে দিলে ও ওই হাত দিয়ে পারবে না মাজতে, তো ওকে আমি রাইখে যাইতে পারবো না। যখন ছেলের দিকে তাকাতাম, ছেলে যে এত সুন্দর ছিল বলার মতো না, তাকাইলে মনে হইতো আমি একে রাইখে যাব, যদি পানি টানিতে পড়ে যায় বা কেউ মারে তখন ও কোথায় যাবে, আম্মুকে কাকে ডাক দেবে, মানে আমি একেও থুয়ে যাইতে পারতেছি না। আবার যখন আমি ফোনে কথা বলতাম ওই ছেলেটার সাথে, তখন আমি ওকেও ফেলতে পারতাম না, আমি আসলে ওকে কোথায় রাখবো, ও খুব কানাকাটি করা শুরু করলো যে আমি তোমাকে ছাড়া থাকতেই পারি না, মানে লুকায় কথা বলতে বলতে এরকম করতে করতে আবার অনেক দিন হয়ে গেল। যাই হোক, একটা কর্মচারী আমাদের দেখে ফেলে যে আমি ফোনে কথা বলি। ওকে, কয়েকদিন কর্মচারী বলতে আপনাদেরই কর্মচারী? হ্যাঁ হ্যাঁ, দোকানের কর্মচারী। ও যায় বলে দেয় যে আমি মনে হয় মামি কথা বলতেছে ফোনে, তো আমি তো সত্যি সত্যি ফোনে কথা বলতেছি, ফোনটা আমার ওন্না দিয়ে পেঁচানো, তা ওন্নাটা মনে হচ্ছে যে বালিশের উপর দিয়ে রাখে তারপর কথা বলতেছি। একদম সেই মুহূর্তে চলে আসে আমার হাজবেন্ড, এসে মানে বুঝতে পারে যে আমার কাছে ফোন আছে, তো অনেক আবার খুব মারামারি ধরাধরি হইলো ওই দিনকে থেকেই। আর ফোনটা তো পাইনি, ফোনটা আমি টয়লেটের ভিতর ফেলে দিছিলাম দৌড়াই যায়, কিন্তু ফোনটা নেয়নি, আমাকে খুব মারলো, মারা টারার পরে তো একদম ওই ফোনটাও নষ্ট হয়ে গেল, যোগাযোগ বন্ধ। তো 10-15 দিনের ভিতর একদম একটু কাছাকাছি চলে আসলাম, হাজবেন্ডের বুঝাই টুঝাইয়ে একটা ফোন কিনে নিলাম আবার। তো তখন ওই ফোনটা পায়ে আবার কথা বলা শুরু করলাম। আচ্ছা, কথা বলার পরে মাসখানিক পরের থেকে হলো যে এটা শুরু হলো, আজ হাজবেন্ডের সাথে কথা বলা একদম, মানে ও বলতো যে একদম কথা বলবা না, আমি নিয়ে যাব অল্প কিছুদিনের ভিতর, আমি কিছু করলেই নিয়ে যাব। আরেকটা কথা বলি যে ও হচ্ছে এমন অনেক বড় ব্যবসায়ী, কিন্তু একটা চকলেটও কোনোদিন হাতে করে আনে না, এরকম কোয়ালিটির। এরকম চললো 3 বছর, তো ওর থেকে কোনো নাই, রেসপন্সও নাই, যে কথা বলে না, আমি সুপাই ঘুমাই বা খাটে যাচ্ছি না, এরকম কোনোদিন বলেনি যে
এখানে কেন ঘুমোচ্ছ? যাই হোক 3 বছর পরে হচ্ছে অনেক কান্নাকাটি শুরু হয়ে গেল। ও ভয় পাওয়া শুরু করলো যে আমি যদি তোমাকে নিয়ে চলে যাই তাহলে তো অবস্থা কাহিল হয়ে যাবে, মানে এমন হয়ে যাবে যে তুমি তো বুঝতেছো, ওখান থেকে আমাকে চাপ দেবে, আমাদের বাড়ি অনেকই করবে, একবার হয়ে গেছে, আমি তোমাকে নিয়ে চলে যাইতে পারবো না, তুমি এখান থেকে বেরোয় যাও, তুমি ডিভোর্স নাও, তারপরে আমি তোমাকে ওখান থেকে বিয়ে করে আনতে পারবো, তখন তো তোমার সাথে জড়ানো কেউ থাকবে না, কে বিয়ে করলো কে নিল না নিল এটা জানবেও না, আচ্ছা, এটা আর তার খোঁজ খবর করার থাকবে না। কিন্তু আমি কিছুতেই এটা আর করতে পারতেছিলাম না, মানে আমার হাজবেন্ড এমন হলো যে একদম টু শব্দই করে না, বাসায় আসলে সে মানে একটা হেঁচিও দেয় না, একদম আসে চুপ করে কাঁথা মুড়িতে শুয়ে আসে, মানে শুয়ে আসে। কষ্টটা কি দেখাবো, একটু ঝগড়া হইলে না হয় বাপের বাড়ি মানুষ চলে যাইতে পারে যে একটু ঝগড়া হয়েছে যাও আমি আর এটাই করবো না, কিন্তু এই ঝগড়াটা ও বুঝে গেল যে কথা হয় কন্টিনিউ ওই ছেলের সাথে। তো একদিন এরকম করে একদিন রাতে আমি কথা বলতেছিলাম 11টার দিক, এইটা আবার 3-4 বছর পরে। তো বাসার গেটের সামনে দাঁড়ায় কথা বলতেছি, দেখলাম যে ঘুমাচ্ছে, আমি আসতে ফোনটা নিয়ে বাইরে এসে কথা বলতেছি, 11টা বাজে মনে হয় তখন রাত। তা দেখলাম যে উঠে এসে আমার পিছন থেকে একদম চুল ধরে টানে নিয়ে গেল বাসার ভিতরে। আপনার জামাই? হ্যাঁ, আমার হাজবেন্ড নিয়ে গেল, নিয়ে যায় ফোনটা লাইনেই আছে, খুব মারামারি মানে মারলো, কান্না করতেছিলাম, ফোনটা কাড়ে নিনি, ফোনটা আমার হাতেই আছে, আমাকে খুব মারলো, মারার পর ও শুনলো, তো তখন ও বললো যে হয়তো বাসায় কথা বলছে ওর মার সাথে, তো তখন বেকার। তো মারটার শোনার পরে তো আমাকে পরের দিন সকালে ফোন দিল 10টার দিক, বললো যে তুমি কি বাসায় আসতে পারবে আমাদের। কাকে ফোন দিল? আমাকে ফোন দিল, যে ছেলেটার সঙ্গে আপনি প্রেম করেন সে ফোন দিল? আচ্ছা। তা বললাম যে হ্যাঁ আসতে পারবো না কেন, মানে চলে যাবে আমার হাজবেন্ড, তারপর 10টা-11টার দিক আসবো। তারপর আমি তো 10টা-11টার দিক গেলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি যখন আপনাকে গায়ে হাত তুলতো বা অত্যাচার করতো, ইন দ্য মিন টাইম আপনি কি তাকে কোনো খোঁটা দিতেন যে আজকে আমার এই পরিস্থিতির জন্য তুমি দায়ী বা এরকম কোনো কিছু বলতেন? না, কখনোই বলতেন না, কিচ্ছু বলতেন না। প্রত্যেকটা মানুষের প্রতিক্রিয়া জানানোর ধরন আসলে ডিফারেন্ট। যাই হোক, তারপরে আমি গেলাম, ওর ভাই বোনের সাথে আমার দেখা হতো, বাজার টাজারে কথা হতো সবার সাথেই, কিন্তু ওর মাকে প্রথম দেখলাম যায় জড়ায় ধরলাম, মা বলে ডাকলাম, মানে ফ্যামিলি জানতো? হ্যাঁ, ফ্যামিলি জানতো, কিন্তু ওই বোন টোন ভাই দেখতো না, মানে ওর বোনদের সাথে দেখা হতো, ভাগ্নিদের সাথে। ওর মারে দেখলাম প্রথম, দেখে জড়ায় ধরলাম, মা করে ডাকলাম, তারপরে বাসায় বসলাম। তো বললো যে ও তো কোনো কাজ করতে চায় না, তাহলে কি করা যায়। কে বলছে এটা? এটা ওই ছেলেটার মা বললো যে ও তো কোনো কাজ করে না, মানে ওইভাবে ফ্যামিলি ভাবে, মানে ওর বউনাই ছিল, তার মানে ওর ফ্যামিলিকেও কনভিন্স করে ফেলেছে আপনার ব্যাপারে? আচ্ছা। তারপরে আপনার ব্যাপারে জানতো ওর ফ্যামিলি যে আপনার দুটো বাচ্চা আছে এবং এই অবস্থায় আপনি ওর চেয়ে 6 বছরের বড় এবং সে অবস্থায় ও আপনাকে বিয়ে শাদী করতে চায়, এটা জানতো ওর ফ্যামিলি? বিয়ে করতে চাই এটা জানতো কিনা জানি না, তবে কথা বলতো, খুব সম্পর্ক, আমার যদি কোনো কথা বলতো তাদেরকে আর ছাড় দিত না, খুব মারতে যাইতো, গালাগালি করতে, বলতো ওর সম্বন্ধে কোনো কথা বলবি না। আচ্ছা, ওকে। তারপরে গেলাম, যার পরে বলল যে কি করবো, ওর বোন বললো কি করবো, ও বললো যে আমি তো ড্রাইভিং শিখি দ্রুত চাকরির জন্য, আমাকে একটু হেল্প করো, তো ড্রাইভিং শিখি। তো আমি বললাম বাহ, তো খুব ভালো কথা, যদি পারে তো ভালো, তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তারপর আমার তো তখন টাকা পয়সা নেই, আমি তো মাত্রই একটু হাজবেন্ডের সাথে একটু কথা আবার হচ্ছে, একটু যাই আসি দোকান টোকানে একটু করি। আমার হাতে একটা আংটি ছিল, আমি তখনই খুলে দিয়ে আসলাম, বললাম যে এটা বিক্রি করে শুরু করো, তারপরে পরেরটা দেখা যাবে পরে। তা ওটা 4000 টাকা বিক্রি করলো, তো 10,000 টাকা লাগবে ওর ড্রাইভিং শিখতে। আমার একটা কানের দুল ছিল সোনার, ওই দুলটা সেই চাচাতো ভাইকে দিয়ে বললাম যে তুই আমাকে 10,000 টাকা দে, এই দুলটা রাইখে দে, আমি যেদিন নিতে পারবো তোরে আরো বেশি কিছু টাকা দিয়ে ল্যাপটপ দিয়ে তোর টাকাটা দিব, আমার দুলটা আমারে ফেরত দিস। দুলটা হলো 16,000 টাকাতে বানানো ছিল, 10,000 টাকা ও দিয়ে দিল আমাকে, আমি আইনে ওকে দিলাম ওই 10,000 টাকা। তারপরে ড্রাইভিং শিখলো, শিখার পরে ভালোই চলতেছে, ও খুব 15 দিনের ভিতর ড্রাইভিং কমপ্লিট হয়ে গেল। তারপরে চাকরিও করা শুরু করলো, 3,000 টাকা বেতনের চাকরি, আমাদের এলাকায় চাকরি হইলো, খুব খুশি। আরো কথা বলা বেড়ে গেল, মানে ড্রাইভিং করতো আর ফোন দিত, আমি তো তখন একবারে মনে হইতো যে ও আমার হাজবেন্ড। এর মাঝখানে তো আরেকটুই হলো যে মাঝে মাঝে দেখা হতো, 2-3 মাস 5 মাস পর আমাদের হয়তো দেখা হইতো, তখন
বাসায় তো আসতে পারতো না, বাইরে একটু দেখা হতো, কোথাও আমরা ঘুরতে যাইতাম, সপ্তাহে 1 দিন 2 দিন ঘুরতে যাইতাম, কিন্তু ওইভাবে আর দেখা হইতো না। 2-3 মাস পর হয়তো মার কাছে কান্না শুরু করলাম যায় যায়। এখন টাকা পয়সা একটু যাই হোক বাইরে যাই আসি, একটু টাকা পয়সা নেই টেই, বাজার টাজার নিজে করি, যে 500 টাকা দাও বা 200 টাকা দাও, আমরা বাজার করব, এটা কিনবো সেটা কিনবো, যাই হোক দেয়া শুরু করলো। একটু ভালো রিলেশনে চলে আসলাম, রিলেশনটা ভালো হইলো। হয়তো আমার হাজবেন্ড এটাই বুঝছে যে একটু টাকা পয়সা দেই, যদি ভালোভাবে থাকে, অন্য মেয়েকে তো আর বিয়ে করা সম্ভব না, যদি থাকে হয়তো। আমার শাশুড়ি খুব সাপোর্ট করতো, আমাদের সবাই একটু সাপোর্ট করে, যা তাদের যারা আছি, হয়তো বলছে বোঝায় যে দিস সবকিছু, খালি খালি এগুলো দিয়ে কি করবি, চলে গেলি সাল মেয়ে দুটো নিয়ে কি করবি, যাই হোক। তো আমাদের তখন থেকে দিত, কিছু চাইলে যে একটু জামা কাপড় বানাবো 500 টাকা দাও, হয়তো 200 টাকার বানাতাম, 200 টাকা জমা রাখতাম, রেখে দিতাম এরকম। তারপরে বাপের বাড়ি যাই, কান্না করতাম যে মা আমি যাব না ওইখানে, আমার ভালো লাগে না এটা। কিন্তু আমি কখনো মুখ দিয়ে বলিনি যে এই ছেলেটার সাথে আমাকে বিয়ে দাও। আমার লজ্জা করতো যে আমাকে ওখান থেকে সাইরায় নিয়ে আসো, আমি ওকে বিয়ে করব, এরকম বলতো, আমার লজ্জা করতো। আবার আমি আইসে পাগলামি করতাম, কান্নাকাটি করতাম, মাকে জড়াই ধরে ধরে কান্না করতাম, ডাক ছেড়ে কান্দে। তারপর আমি আবার থাকতামও না বাবার বাড়ি, চলে যেতেন। খাবোটা কি থাকলে, মানে ভাই বোন নিয়ে ওখানে থাকলে কি খাবো, খাওয়ার কথাটা মনে পড়তো। আমি আবার বাচ্চা নিয়ে এখানে থাকবো, আমার মারই তো এত কষ্ট, ভাই বোন নিয়ে, সেই তো ভাতের যন্ত্রণায় অস্থির। এরকম করতে করতে তো প্রায় 5 বছর 6 বছর কেটে যায়, কোনোভাবে বেরোইতেই পারলাম না। তা এখন মেয়ে হোক বড় হয়ে গেল, 9-এ পড়ে। তা বললাম যে মেয়েটা রাইখে কোথায় যাব, এরকম শিয়ানা মেয়ে। তারপরে আমি মেয়ের জন্য ছেলে দেখা শুরু করলাম, সবাইকে বলতাম যে, ঘটকদের বলতাম যে 10,000 টাকা দেবো যে আমার মেয়েটা বিয়ে দিলে সুন্দর ছেলে দেখে। তো এর মাঝখানে আমার হাজবেন্ড কিন্তু ফুল ফিট ভালো হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে। এখন যদি বলি যে 1,000 টাকা লাগবে, 1,000 টাকাই, মানে আচরণগত দিক থেকে ভালো হয়েছে, একদম ফুল ভালো হয়ে গেছে। তা উনি পরের দিন বিকেলে একটা ছেলের ছবি নিয়ে আসলো, আর্মির চাকরি করে। দেখলাম, দেখে তো ভালোই লাগলো, বললাম কথা বলেন। তো আমার মেয়েকে দেখলো, দেখে ওরা পছন্দ করলো, ঠিক আছে। তা ওই ছেলের মা আসলো, বললো যে, আমি বললাম যে শোনেন, কোনো কথা বলা লাগবে না, আমার তো যে মনের ভিতর রয়েছে যে মেয়ে বিয়ে দিয়ে তো আমি চলে যাব, তো আমার মেয়ের পিছনে যদি 5-7 লাখ টাকা যায়ও আমার তো সমস্যা নেই, আমি তো একবারে দিয়েই যাব, কোনো কথা বলার থাকবে না যে শাশুড়ি এরকম বা আমার বিয়েন এরকম ছিল। তো বললাম যে কোনো কথা বলা লাগবে না, আমরা যথেষ্ট পরিমাণ জিনিসপত্র দিয়ে দেব, কোনো টু শব্দ হবে না, আপনি বলতেও পারবেন না এটা ভালো লাগে নাই। যাই হোক এইভাবে বিয়ে হলো। বিয়ে দিয়ে দিলেন? হ্যাঁ, বিয়ে হয়ে গেল পহেলা বৈশাখ। গুডনেস, ওকে ওকে। দেখেন মানে, না বলেন, আপনি বলেন, আমি আসলে আগে থেকে মন্তব্য না করি। হ্যাঁ, বিয়ে দিয়ে দিলাম। ওর তো প্রায় 7,60,000 টাকার মতো খরচ হইলো ওর বিয়েতে, সবকিছু দিয়ে একবারে পুরাই করে দিয়ে বিয়ে হয়ে গেল। এখন বিয়ে হওয়ার পরে আমার বিষয়টা নিয়ে শুরু হয়ে গেল তোলপাড়। কিরকম তোলপাড়? তোলপাড় শুরু হইলো এটাই যে শাশুড়ি কথা বলে কারোর সাথে, মানে ও তো আর্মি, ও হচ্ছে ও খুব ভালো ছেলে, মানে সবাই খুব ভালো, কিন্তু ও একটু বেশি ভালো ভালো ছেলে। মানে ও চাচ্ছে যে আমার শাশুড়ির তো কম বয়স, আইসে আইসে থাকতেছে, দেখতেছে, 1 বছর পর আর কি ও এগুলোই করলো যে কম বয়স শাশুড়ির, কিন্তু কথা বলে ফোনে, এটা আমি জানতে পারছি বাইরের থেকে। তারপরে আমি একটু দেখে রাখি, আমার শাশুড়িকে একটু দেখে রাখি, মানে বয়স কম, একটু দেখে রাখা, মানে একটু শাসন করা, একটু এটা সেটা বলা শুরু করলো। তা আমার ভালো লাগতো না এগুলোই ঠ্যাস ঠুস বলা টলা শোনা টোনা। তা আমি চুপই থাকলাম, তো কোনো কথা বলতাম না। তা আমার মেয়েকেও প্রশ্ন করতো যে কথা বলে এটা মানা করো, এটা কথা বলে মানা করো, কিন্তু কথা বলে কিভাবে মানা করলেই কি এটা হয়? আর তখন তো প্রায়, মানে ইট ওয়াজ অ্যান ওপেন সিক্রেট, কজ আপনার ফ্যামিলি সবাই এটা জানতো, আপনার মেয়েও এটা জানতো, আপনার ছেলেও এটা জানতো, সবাই জানতো। এবং সবাই এক ধরনের কি, মানে আপনার ছেলে মেয়ের রিয়াকশন কি ছিল বলেন তো? ওই যে বাবার দিক থেকে একটু কমই ছিল না, যখন ওরা ছোট ছিল, ওদের জন্য তো এরকম বললাম না, একটা চকলেটও তো কখনো হাতে করে আইনে দিয়ে বলে নাই যে এই চকলেটটা তুমি খাও। তার মানে ওরাও সামহাও বাবার এই ফলটা খুঁজে পেয়েছে। এখানে একটা জিনিস খুবই মারাত্মক ভাবে আমি পয়েন্ট করতে চাই। ব্রোকেন ফ্যামিলির ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি ছেলে মেয়েদের ক্ষেত্রে, যখন এরকম বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় মা চলে আসে বা বাবা চলে আসে, দেন আই আস্ক দেম যে আসলে তোমার দিক
দিক থেকে পয়েন্টটা কি, তুমি কেন তোমার বাবাকে স্টপ করো নাই, বা তুমি কেন তোমার মাকে থামাও নাই? এবং কমন অ্যান্সারটা এরকম থাকে যে বাবা তো আমার সাথে যেটা করেছে সেটাই তো আমার পছন্দ ছিল না, মা আমার সাথে যেটা করেছে সেটাই তো আমার পছন্দ ছিল না। এবং তারা খুব ন্যাচারালি একটা পক্ষ নিয়ে নেয়, সেটা মায়ের পক্ষ হোক বা বাবার পক্ষ হোক। এক্ষেত্রে আমি জানি না ওনার ক্ষেত্রে কি হয়েছে, তবে লাকিলি আমি বলবো যে ওনার ছেলে মেয়ে ওনার পক্ষে নিয়েছে, বিকজ অফ ওনার কথা যদি সত্যি হয় তাহলে ওনার হাজবেন্ড মানে ছেলে মেয়েদের যে বাবা, তার আচরণ ছেলে মেয়েদের প্রতি যেরকম হওয়া উচিত ছিল সেরকম হয়নি। বাট ইট হ্যাজ টু বি মেনশন ইন আওয়ার শো, বারবার বলি যে এই শোগুলোর একটা বড় ধরনের দুর্বলতা হচ্ছে দিস ইজ নট ইনভেস্টিগেটেড, এবং এই ধরনের জিনিসগুলো ইনভেস্টিগেট করারও কোনো সুযোগ নাই। আপনি দেখবেন যে ধরনের কেস আজকে এখানে রিভিল হচ্ছে, এটা ইনভেস্টিগেট করার